এই যে ম্যাডাম, একটু শুনবেন? আপনি কি আমাকে ডাকছেন? আশেপাশে তো আর কোনো ম্যাডাম দেখছি না, তাই আপনাকেই ডাকছি। আপনার কি দরকার? আর আপনি এই ক্লাসরুমের দরজায় এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো আমার ভাইকে কোচিং এ দিতে এসেছি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিজেই এখনো বাচ্চা। আপনি কি এখানে আমাকে অপমান করতে এসেছেন নাকি ভাইকে ভর্তি করাতে এসেছেন? অপমান কেন করব? আমি তো সত্যি কথাটাই বললাম। আপনার বয়স কত হবে? এই ধরুন 16 কি 17। আমার বয়স দিয়ে আপনার কি কাজ? আপনি আপনার ভাইকে ভেতরে পাঠিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন। আপনি এত রেগে যাচ্ছেন কেন? রেগে গেলে কিন্তু আপনাকে আরো বেশি সুন্দর লাগে। মনে হয় যেন একটা লাল গোলাপ ফুটে আছে। আয়ানের এমন কথা শুনে নদী একদম থমকে যায়। 17 বছরের এই মিষ্টি মেয়েটা সবেমাত্র কলেজে উঠেছে। পড়াশোনার পাশাপাশি সে নিপাপুর এই কোচিং সেন্টারে বাচ্চাদের পড়ায়। সে সবসময় বাচ্চাদের সামনে একটু কড়া থাকার চেষ্টা করে, যাতে বাচ্চারা তাকে ভয় পায় এবং পড়াশোনায় মনোযোগ দেয়। কিন্তু আজ এই লম্বা সুদর্শন ছেলেটার সামনে তার সব শাসন যেন কোথায় হারিয়ে গেল। আয়ান দরজায় হেলান দিয়ে এক দৃষ্টিতে নদীর চোখের দিকে তাকিয়ে আছে। নদীর মায়াবী মুখ আর কাজল দেওয়া চোখ দুটো আয়ানের বুকে প্রথম দেখাতেই যেন একটা বিশাল ঝড় তুলে দিয়েছে। কোচিং এর ভেতরে তখন অনেক বাচ্চার চিৎকার, কিন্তু আয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে শুধু নদীর রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। নদী একটু অপ্রস্তুত হয়ে নিজের ওড়নাটা বুকের উপর টেনে নেয় এবং চোখ নামিয়ে নেয়। ছেলেটার এমন বেপরোয়া চাহনি নদীকে খুব অস্বস্তিতে ফেলে দিচ্ছে। সে বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। আপনি এবার বাইরে যান, আমার ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে। আমি তো যাবই, কিন্তু আমার ভাই রিফাতকে একটু ভালো করে নজরে রাখবেন। ও খুব দুষ্টু। সেটা আমাকে বলতে হবে না, আমি আমার দায়িত্ব খুব ভালো করেই জানি। দায়িত্ব তো জানেন, কিন্তু কারো মনের ভেতর যে এত বড় একটা জায়গা দখল করে নিলেন, সেই দায়িত্ব কে নিবে? আয়ান কথাটা বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে একটা মুচকি হাসি দিয়ে কোচিং এর বাইরে চলে যায়। নদী অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে থাকে। ছেলেটার সাহস তো কম নয়, প্রথম দিন থেকেই এমন অদ্ভুত কথা বলে চলে গেল। নদীর বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত ভাবে কেঁপে ওঠে। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বাচ্চাদের দিকে মনোযোগ দেয়। রিফাত নামের 8 বছরের একটা ছেলে সামনের বেঞ্চে বসে নদীর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এই ছেলে, তুমি হাসছো কেন? তোমার নাম কি রিফাত? হ্যাঁ ম্যাডাম, আমার নাম রিফাত। ওই যে ছেলেটা আপনাকে সুন্দর বলল, ওটা আমার বড় ভাই। আয়ান ভাইয়া খুব ভালো, কিন্তু মাঝে মাঝে খুব দুষ্টুমি করে। তোমার ভাইয়ের কথা আমাকে বলতে হবে না, তুমি তোমার বই বের করো। নদী ধমক দিয়ে রিফাতকে চুপ করিয়ে দেয়, কিন্তু তার মনের ভেতর বারবার আয়ানের সেই মুগ্ধ করা চাহনি আর শেষের কথাগুলো বাজতে থাকে। কোচিং এর আর একজন শিক্ষক সজল পাশ দিয়ে যাওয়ার সময় নদীর অন্যমনস্ক অবস্থা দেখে দাঁড়িয়ে যায়। সজল বেশ কিছুদিন ধরেই নদীর সাথে একটু বেশি কথা বলার চেষ্টা করে, যা নদীর একদম পছন্দ নয়। সজলের নজর নদীর দিকে সবসময় কেমন যেন লোভী মনে হয়। কি ব্যাপার নদী ম্যাডাম, আজ ক্লাসে মন নেই মনে হচ্ছে? নতুন কোনো স্টুডেন্ট নিয়ে সমস্যা? না সজল ভাই, কোনো সমস্যা নেই, আপনি আপনার ক্লাস নিন, আমি আমারটা দেখছি। আরে আমি তো সাহায্য করতে চাইলাম। কোচিং এর মালিক নিপা আপু তো আজকে নেই, তাই ভাবলাম আপনাকে একটু হেল্প করি। আমার কোনো হেল্প লাগবে না, আমি একাই সব সামলাতে পারি। সজল একটু বিরক্ত হয়ে নিজের ক্লাসের দিকে চলে যায়। নদীর বেস্ট ফ্রেন্ড সাইমা এতক্ষণ পেছনের বেঞ্চে বসে বাচ্চাদের খাতা দেখছিল। সে সজল চলে যাওয়ার পর নদীর কাছে এগিয়ে আসে। সাইমা আর নদী দুজনেই একই কলেজে পড়ে আর একসাথে এই কোচিং এ পার্ট টাইম জব করে। সাইমা মেয়েটা খুব চটপটে আর সবসময় হাসি খুশি থাকে। কিরে, ওই ছেলেটা কে ছিল বলতো? বেশ হ্যান্ডসাম। আর তোকে যা যা বলে গেল আমি তো শুনেই টাসকে খেয়েছি। তুই আবার কি শুনলি? ফালতু একটা ছেলে ভাইকে দিতে এসে আমাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে গেল। উল্টো পাল্টা কোথায়? সে তো তোর প্রশংসাই করলো। সত্যি বলতে তোকে আজ এই নীল রঙের থ্রি পিসটাই দারুণ লাগছে। ছেলেটা তো প্রথম দেখাতেই তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে বলে মনে হলো। চুপ করবি তুই? তুই কলেজে পড়া একটা মেয়েকে এসে বলছে আমি নাকি বাচ্চা, আর তুই বলছিস প্রশংসা করলো?
আমার একদম ভালো লাগেনি ছেলেটির কথা বলার ধরন। নদী মুখে যাই বলুক না কেন আয়ানের সেই হাসিটা সে কিছুতেই ভুলতে পারছিল না। এদিকে আয়ান কোচিং থেকে বেরিয়ে সরাসরি তার বন্ধুদের কাছে চলে যায়। কোচিং এর একটু দূরেই একটা চায়ের দোকানে রাতুল আর আকাশ বসে চা খাচ্ছিল। আয়ানকে দেখে রাতুল হাত নাড়ে। আয়ান গিয়ে তাদের পাশে বসে একটা সিগারেট ধরায়। আয়ানের চোখে মুখে এক অদ্ভুত আনন্দ খেলা করছে। কিরে ভাই, তুই তো রিফাতকে দিতে গেলি, এতক্ষণ লাগলো কেন? নিপাপুর সাথে কি গল্প জুড়ে দিয়েছিলি নাকি? আরে না, নিপা আপু তো ছিল না সেখানে, অন্য একজন ম্যাডাম ছিল। ভাই তোরা বিশ্বাস করবি না, মেয়েটাকে দেখে আমি জাস্ট আটকে গেছিলাম। বলিস কি তুই আটকে গিয়েছিস? তুই তো মেয়েদের পাত্তেই দেস না, এমন কি আছে ওই ম্যাডামের মধ্যে? মেয়েটা দেখতে একদম বাচ্চাদের মতো, বয়স বোধহয় 16 বা 17 হবে, কিন্তু কি তার তেজ! আমাকে রীতিমতো ধমক দিয়ে বের করে দিল। আর তার চোখ দুটো, উফ ভাই, আমি মনে হয় পাগল হয়ে যাব। ওরে বাবা, আয়ান সাহেব তো দেখি প্রথম দেখাতেই লাভ অ্যান্ড ফার্স্ট সাইড হয়ে গেছে। মেয়েটার নাম কি জেনেছিস? না, নাম জানার সুযোগ পাইনি, তবে ওর রাগ ভাঙানোর দায়িত্ব এখন আমার। প্রতিদিন রিফাতকে আমি কোচিংয়ে দিয়ে আসবো আর নিয়ে আসবো। আয়ানের কথা শুনে রাতুল আর আকাশ হাসতে শুরু করে। আকাশের ছোট বোন যারা আবার আয়ানকে ভীষণ পছন্দ করে। আকাশ সেটা জানে, তাই সে একটু চিন্তায় পড়ে যায়। তবে সে বন্ধুদের সাথে হাসিতে যোগ দেয়। আয়ান চায়ের কাপে চুমুক দেয় আর মনে মনে নদীর সেই রাগী চেহারাটা কল্পনা করে মুচকি হাসে। অন্যদিকে কোচিং ছুটি হওয়ার পর নদী আর সাইবা একসাথে বাড়ির দিকে হাঁটা ধরে। নদীর বাড়ি কোচিং থেকে খুব বেশি দূরে নয়। হাঁটতে হাঁটতে সাইমা আবার আয়ানের কথা তোলে। ছেলেটার নাম আয়ান, তাই না? রিফাতের মুখে শুনলাম। কাল থেকে যদি সে আবার আসে, তুই কি করবি? কি আবার করব? আমি আমার কাজ করব, সে তার ভাইকে নিয়ে চলে যাবে। আমি এসব ছেলেদের একদম পাত্তা দিই না। তুই পাত্তা না দিলেও সে যে তোকে ছাড়বে না, সেটা তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল। তোর তো ভাগ্য ভালো, এমন কিউট ছেলে তোর পেছনে ঘুরবে। তুই বেশি বকছিস সাইমা। আমি এখন বাড়ি যাই, মা আবার চিন্তা করবে। কাল কলেজে দেখা হবে। নদী সাইমার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির রাস্তায় ঢোকে। নদীর বাবা রফিক সাহেব একটা ছোট চাকরি করেন আর মা রহিমা খাতুন সারাদিন সংসার সামলান। নদীর একটা ছোট বোন আছে মিলি, সে ক্লাস 8-এ পড়ে। নদীর আয় দিয়েই মূলত তার কলেজের পড়াশোনা আর হাত খরচ চলে, তাই সে কোচিং এর কাজটাকে খুব গুরুত্ব দেয়। নদী বাড়িতে ঢুকতেই মিলি দৌড়ে আসে। আপু, আজ কোচিং থেকে এত দেরি হলো কেন? মা তো কখন থেকে বসে আছে, তুই আসবি, তারপর আমরা একসাথে খেতে বসবো। একটু কাজ ছিল রে মিলি, চল হাত মুখ ধুয়ে আসি, তারপর খাচ্ছি। বাবা কি এখনো ফেরেনি? না, তোর বাবা আজ একটু দেরি করে ফিরবে। তুই আয়, খেতে বস। সারাদিন ক্লাস আর কোচিং করে মেয়েটার মুখ একদম শুকিয়ে গেছে। রহিমা খাতুন মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। নদী মায়ের কথা শুনে মুচকি হাসে। সে কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না, তবে আজ সারাটা বিকেল তার অন্য রকম কেটেছে। খাবার টেবিলে বসে বারবার আয়ানের কথাটা তার মনে পড়তে থাকে। অন্যদিকে আয়ান বাড়িতে ফিরে দেখে তার মা শাইলা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। আয়ানের বাবা কবির সাহেব একজন সফল ব্যবসায়ী, তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। বাড়িতে আয়ান, তার মা শাইলা, ছোট ভাই রিফা, তার বড় বোন তানিয়া থাকে। তানিয়ার স্বামী রাজীব একটা ব্যাংকে চাকরি করে। তারা সবাই মিলে একসাথেই থাকে। কিরে আয়ান, তুই রিফাতকে কোচিং এ দিয়ে এলি? তোর তো আবার এসব কাজ করতে ভালো লাগে না। আজ হঠাৎ এত দায়িত্ববোধ কোথা থেকে এলো? এমনি মা, ভাবলাম আজ আমি দিয়ে আসি। তাছাড়া রাস্তার যে অবস্থা, ওকে একা ড্রাইভারের সাথে পাঠানো ঠিক মনে হলো না। ওমা, তুমি বুঝতে পারছো না, ভাইয়া নিশ্চয়ই কোচিংয়ে গিয়ে কোনো সুন্দরী ম্যাডাম দেখেছে, তাই এখন প্রতিদিন যাওয়ার বাহানা করছে। আয়ান একটু চমকে ওঠে। সে বুঝতে পারে না তার বোন কিভাবে তার মনের কথা ধরে ফেললো। সে তাড়াতাড়ি কথার মোড় ঘোরানোর চেষ্টা করে। তুমি সব সময় আজে বাজে কথা বলো আপু, আমি এসবের মধ্যে নেই। আমি এখন ঘরে যাচ্ছি, খুব টায়ার্ড লাগছে। আয়ান দ্রুত নিজের ঘরে চলে যায়। রাতুল আর আকাশের সাথে আড্ডার পর তার মনটা বেশ ফুরফুরে ছিল। সে বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে নদীর কথা ভাবতে থাকে। মেয়েটার নাম কি হতে পারে, সে কোথায় থাকে, এসব প্রশ্ন আয়ানের মাথায় ঘুরপাক খায়। আয়ান মনে মনে ঠিক করে কাল সে নদীর নামটা জেনেই ছাড়বে। মেয়েটার ওই রাগী মুখটার মধ্যে এক অদ্ভুত মায়া আছে, যা আয়ানকে পাগলের মতো টানছে।
পরদিন বিকেলে নদী কোচিং এ যাওয়ার জন্য তৈরি হয়। আজ সে একটা কালো রঙের থ্রি পিস পরেছে, চুলগুলো খোলা রেখেছে। আয়ানের সামনে দাঁড়িয়ে সে নিজেকে একবার দেখে নেয়। কেন জানি আজ তার কোচিং এ যেতে একটু বেশি ইচ্ছে করছে। সে রাস্তায় বেরিয়ে শাইমার সাথে দেখা করে কোচিং এ পৌঁছয়। নিপা আপু আজ কোচিং এ এসেছেন। নিপা আপু বেশ কড়া স্বভাবের মহিলা, তিনি কোচিং এর সব দিকে খেয়াল রাখেন। নদী, তুমি কালকে সজলের সাথে কোনো খারাপ ব্যবহার করেছো? ও তোমাকে বলছিল তুমি নাকি ওর কোনো কথাই শোনো না। না আপু, আমি খারাপ ব্যবহার করব কেন? উনি শুধু শুধু আমার ক্লাসের ভেতরে এসে নাক গলাচ্ছিলেন, আমার সেটা পছন্দ হয়নি। ঠিক আছে, আমি ওকে বলে দিব, কিন্তু তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। এখানে সবাই আমরা একসাথে কাজ করি। নিপা আপু চলে যাওয়ার পর নদী তার ক্লাসে ঢোকে। বাচ্চারা সবাই চিৎকার চেঁচামেচি করছে। নদী সবাইকে শান্ত করার চেষ্টা করে। ঠিক এমন সময় ক্লাসের দরজায় একটা ছায়া পড়ে। নদী ঘুরে তাকাতেই দেখে আয়ান দাঁড়িয়ে আছে। আজ আয়ান একটা সাদা শার্ট আর কালো জিন্স পরে এসেছে। তাকে আগের দিনের চেয়েও বেশি আকর্ষণীয় লাগছে। আয়ানের ঠোঁটে সেই পরিচিত মুচকি হাসি। নদীর বুকের ভেতর একটা ধুকপুকানি অনুভব করে, কিন্তু সে বাইরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। আসতে পারি ম্যাডাম? আপনি আবার এসেছেন? আমি তো আপনাকে কালকেই বলেছিলাম ভাইকে দিয়ে আপনি বাইরে অপেক্ষা করবেন। ভাই তো ভেতরে বসে আছে, আমি তো শুধু আপনাকে দেখতে এলাম। কাল সারা রাত আপনার রাগী মুখটা আমাকে ঘুমাতে দেয়নি। আপনি কি পাগল হয়ে গেছেন? এখানে বাচ্চারা আছে, আপনি এসব কি বলছেন? কেউ শুনলে কি ভাববে? কেউ শুনলে শুনুক, আমি তো চুরি করছি না। আমি আপনাকে পছন্দ করি, সেটা সরাসরি বলছি। নদীর কান দিয়ে যেন ধোঁয়া বের হতে থাকে। সে রাগে গজগজ করতে করতে দরজার দিকে এগিয়ে যায়। আয়ান দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে আছে। নদী তাকে সরে যেতে বলে, কিন্তু আয়ান একটুও নড়ে না। উল্টে সে নদীর দিকে এক পা এগিয়ে আসে। নদীর সাথে আয়ানের দূরত্ব এখন একদম সামান্য। আয়ানের গায়ের পারফিউমের কড়া গন্ধ নদীর নাকে এসে লাগে। নদীর নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে পিছিয়ে যেতে চায়, কিন্তু আয়ান হঠাৎ করে নদীর হাতটা চেপে ধরে। আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাকে খেয়ে ফেলবো না। কিন্তু একটা কথা সত্যি, আপনি যতবার আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবেন, আমি ততবার আপনার আরো কাছে চলে আসব। আপনি আমার হাত ছাড়ুন, আমি চিৎকার করব। কিন্তু চিৎকার করলে তো কোচিং এর সবাই জড়ো হয়ে যাবে। তখন নিপা আপু এসে দেখবে আমি আপনার হাত ধরে আছি, এতে কিন্তু আপনারই বেশি ক্ষতি হবে। আমি তো শুধু একটা কথাই জানতে চাই, আপনার নাম কি? আমার নাম নদী, এবার আমাকে ছাড়ুন। আয়ান নদীর নামটা শুনে খুব সুন্দর করে হাসে। সে নদীর হাতটা ছেড়ে দেয়, কিন্তু তার চোখের দৃষ্টি নদীর ঠোঁটের উপর স্থির হয়ে থাকে। নদীর বুকের ভেতর তখন যেন একটা ঝড় বইছে। সে কখনো কোনো ছেলের এত কাছাকাছি আসেনি। আয়ানের এই তীব্র চাহনি তাকে পাগল করে দিচ্ছে। আয়ান হঠাৎ করে আরো একটু কাছে আসে এবং ফিসফিস করে বলে, নদী নামটা খুব সুন্দর, ঠিক আপনার চোখের মতো গভীর। আজ আমি যাচ্ছি, কিন্তু কাল আবার আসবো। আর কাল কিন্তু শুধু হাত ধরেই ছেড়ে দেব না। বলেই একটা চোখ টিপে সেখান থেকে চলে যায়। নদী দরজার পাশে দাঁড়িয়ে হাঁপাতে থাকে, তার সারা শরীর কাঁপছে। আয়ানের ওই শেষ কথাটা তার কানে বারবার বাজতে থাকে। শুধু হাত ধরেই ছেড়ে দেব না, এর মানে কি? ছেলেটাকে সত্যি পাগল, নাকি নদীর মাথায় কিছু কাজ করে না? সে ধপ করে একটা চেয়ারে বসে পড়ে। শাইমা পেছন থেকে এসে নদীর কাঁধে হাত রাখে। শাইমা নদীর এই অবস্থা দেখে বেশ অবাক হয়। কে নদী, কি হলো তোর? এমন ভূতের মতো মুখ করে বসে আছিস কেন? আর ওই আয়ান ছেলেটা এখানে কি করছিল? সাইমা, আমার খুব ভয় করছে। ছেলেটা একদম ঠিক না, আমাকে কেমন কেমন কথা বলে গেল। আমার মনে হচ্ছে আমি আর এই কোচিং এ পড়াতে আসবো না। আরে পাগল নাকি তুই? একটা ছেলের কথায় চাকরি ছেড়ে দিবি? ও তোকে পছন্দ করে, তাই একটু ইয়ার্কি মারছে। তুই এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? তুই বুঝবি না সাইমা, ওর চোখ দুটো কেমন যেন। ও আমাকে বলল কাল নাকি শুধু হাত ধরে ছেড়ে দেবে না। ওর সাহস কত তুই চিন্তা কর। সাইমা নদীর কথা শুনে একটু গম্ভীর হয়ে যায়। সে বুঝতে পারে ছেলেটা একটু বেশি বেপরোয়া, কিন্তু নদীর এই বয়সে এমন একটা রোমান্টিক থ্রিল হয়তো দরকার ছিল। সাইমা নদীকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে আয়ান কোচিং থেকে বেরিয়ে একটা অদ্ভুত ঘোরের মধ্যে থাকে। নদীর ওই নরম হাতটা ধরার অনুভূতি সে কিছুতেই ভুলতে পারছে না। সে সোজা রাতুলদের কাছে না গিয়ে একটা পার্কে গিয়ে বসে। তার মাথায় তখন একটাই চিন্তা, কিভাবে নদীকে পুরোপুরি নিজের করে পাওয়া যায়।
আয়ানের বন্ধু ফাহিম সেখানে আসে। ফাহিম রাতুলের ছোট ভাই। সে আয়ানকে একা বসে থাকতে দেখে অবাক হয়। আয়ান ভাই, আপনি এখানে একা কি করছেন? আপনার তো এখন রাতুল ভাইদের সাথে আড্ডা দেওয়ার কথা। এমনি রে, ভালো লাগছিল না, তাই একা বসে আছি। তোর পড়াশোনা কেমন চলছে? এই তো চলছে ভাইয়া। আপনি হঠাৎ এমন দেবদাসের মতো বসে আছেন কেন? প্রেমে টেমে পড়লেন নাকি? আয়ান ফাহিমের কথায় একটা হাসি দেয়। সে মনে মনে ভাবে, প্রেমে তো পড়েই গেছি এবং এমন এক মেয়ের প্রেমে পড়েছি যে আমাকে ঘোল খাইয়ে ছাড়বে। রাত ঘনিয়ে আসে, নদী বাড়িতে ফিরেও কিছুতেই শান্ত হতে পারে না। সে পড়ার টেবিলে বসে বই খুলে রাখে, কিন্তু বইয়ের পাতার অক্ষরগুলো যেন আয়ানের মুখ হয়ে ভাসছে। রাতে খাওয়ার সময় রফিক সাহেব খেয়াল করেন নদীর মন খারাপ। কি রে মা নদী, তোর শরীর খারাপ নাকি? খাচ্ছিস না কেন ঠিক মতো? না বাবা, শরীর ঠিক আছে, এমনি ভালো লাগছে না, আমি শুতে যাচ্ছি। নদী নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তার চোখের সামনে বারবার আয়ানের সেই তীব্র দৃষ্টি আর খুব কাছে আসার মুহূর্তটা ভাসতে থাকে। নদীর 17 বছরের জীবনে এটা একটা সম্পূর্ণ নতুন অনুভূতি। সে বুঝতে পারে না সে আয়ানকে ঘৃণা করছে নাকি তার এই বেপরোয়া আচরণের প্রতি আকৃষ্ট হচ্ছে। পরের দিন বিকালে নদী কোচিং এ যাওয়ার পথে বারবার পেছনের দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল আয়ান হয়তো তাকে অনুসরণ করছে। কোচিং এ পৌঁছানোর পর সে দেখলো আয়ান আজকে তার রিফাতকে দিতে আসেনি, তার জায়গায় তানিয়া আপু এসেছে। নদী একটু হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু মনের কোনো এক গোপন কোণে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করে। সে কি তবে আয়ানকে দেখার জন্য অপেক্ষা করছিল? ক্লাস শেষে সবাই যখন চলে গেছে, নদী নিজের ব্যাগ গোছাচ্ছে। হঠাৎ সারা কোচিং এর কারেন্ট চলে যায়। লোডশেডিং হয়ে চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। কোচিং এর ভেতর তখন শুধু নদী একা। সে ভয় পেয়ে যায় এবং দ্রুত দরজার দিকে এগোয়। হঠাৎ অন্ধকারে কেউ একজন তার পথ আটকে দাঁড়ায়। নদীর বুকটা ছ্যাদ করে ওঠে। লোকটার গায়ের পারফিউমের কড়া গন্ধটা নদীর খুব চেনা। ভয় পাবেন না নদী, আমি আয়ান বলেছিলাম না আজ শুধু হাত ধরে ছেড়ে দেব না। আপনি এখানে কি করছেন? আমাকে যেতে দিন, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না, সবাই চলে গেছে। আর এই অন্ধকারে আপনাকে না দেখে আমি থাকতে পারলাম না নদী। আয়ান কথাগুলো বলেই হঠাৎ করে নদীকে দুহাতে জড়িয়ে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। নদীর মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে আসতে নিলেই আয়ান নিজের ঠোঁটজোড়া নদীর নরম কাঁপতে থাকা ঠোঁটের উপর গভীরভাবে ডুবিয়ে দেয়। নদীর সারা শরীর বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো কেঁপে ওঠে। সে আয়ানের বুকের শার্ট খামচে ধরে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়ানের শক্তপোক্ত বাহুর বাঁধনে সে পুরোপুরি আটকা পড়ে যায়। আয়ানের চুম্বনটা প্রথমে একটু বন্য থাকলেও ধীরে ধীরে তা ভীষণ গভীর আর রোমান্টিক হয়ে ওঠে। সে নদীর ঠোঁটের প্রতিটি কোণ যেন নিজের করে নিতে চায়। নদীর 17 বছরের জীবনে এই প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি আসা, এই প্রথম কোনো পুরুষের ঠোঁটের এমন পাগল করা স্পর্শ পাওয়া। সে আয়ানের এই তীব্র ভালোবাসার কাছে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে। তার বাধা দেওয়ার শক্তি যেন কোথায় হারিয়ে যায়। অন্ধকারে শুধু তাদের দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ আর ঠোঁট মেলাবার শব্দ শোনা যায়। আয়ানের একটা হাত নদীর কোমর জড়িয়ে তাকে আরো নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। নদীর মনে হতে থাকে সে যেন এই মুহূর্তে আয়ানের বুকের ভেতর গলে যাচ্ছে। বেশ কয়েক মিনিট পর যখন নদীর নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করে, তখন আয়ান আস্তে আস্তে নদীর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নেয়। নদীর সারা শরীর তখন থরথর করে কাঁপছে। সে দেওয়ালের সাথে হেলান দিয়ে হাঁপাতে থাকে। অন্ধকারেও আয়ান বুঝতে পারে নদীর চোখে জল চলে এসেছে, কিন্তু সেই জলের মধ্যে কোনো রাগ নেই, বরং অদ্ভুত এক মায়া আছে। আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি নদী। আপনি চাইলেও আমাকে আপনার থেকে আর দূরে সরিয়ে রাখতে পারবেন না। আপনি খুব খারাপ আয়ান, খুব খারাপ। জানি আমি খুব খারাপ, আর এই খারাপ ছেলেটাই আপনার জীবনের সবটুকু দখল করে নেবে আমার মিষ্টি বউ। আয়ান অন্ধকারে নদীর কপালে একটা দীর্ঘ আর ভালোবাসায় ভরপুর চুমু খায়। তারপর সে নদীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে রাখে। নদীর মনে হয় এই হাত সে আর কোনোদিন ছাড়তে চায় না। তার ভেতরে থাকা আয়ানের প্রতি সব রাগ যেন কোথায় গলে জল হয়ে গেছে। সে বুঝতে পারে আয়ান নামের এই ঝড়টা তার জীবনটাকে পুরোপুরি বদলে দিতে এসেছে। অন্ধকারে আয়ানের বুকের কাছে দাঁড়িয়ে নদী এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। আয়ানের এই রোমান্টিক অত্যাচারগুলো নদীর কাছে এখন এক অন্যরকম ভালোবাসার অনুভূতি নিয়ে এসেছে। আপু, তুই আজ এত সকালে উঠে পড়েছিস কেন? তোর ঠোঁট দুটো এমন ফুলে আছে কেন? রাতে কি মশা কামড়েছে? তুই বেশি কথা বলছিস মিলি। মশা কামড়ে কেন, এমনিতেই হয়তো ফুলে আছে।
তুই গিয়ে পড়তে বস। নদীর বুকটা ধক ধক করছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফুলে থাকা লাল ঠোঁট দুটোর দিকে তাকিয়ে আছে। কাল রাতের অন্ধকারে কোচিং সেন্টারে সেই ঘটনাটা তার চোখের সামনে বারবার ভাসছে। আয়নের সেই পাগল করা চুম্বন আর শক্ত করে জড়িয়ে ধরাটা নদীকে সারা রাত ঘুমাতে দেয়নি। 17 বছরের জীবনে সে কখনো এমন অনুভূতির মুখোমুখি হয়নি। ছেলেটার গায়ের এই কড়া পারফিউমের গন্ধটা যেন এখনো নদীর সারা শরীরে লেগে আছে। সে বাথরুমে গিয়ে চোখে মুখে অনেকবার জল দেয়, কিন্তু বুকের ভেতরের আগুনটা কিছুতেই শান্ত হয় না। নদী, ও নদী, সকাল হয়ে গেছে। তুই কি আজ হাই স্কুলে যাবি না? তাড়াতাড়ি নিচে আয়, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি মা, আর একটু সময় লাগবে। নদী কোনো মতে নিজের স্কুলের ইউনিফর্মটা পরে নেয়। তার মনের ভেতর আজ এক অদ্ভুত ভয় আর উত্তেজনা কাজ করছে। আজ সে কিভাবে আয়নের মুখোমুখি হবে সেটা ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ড্রয়িং রুমে এসে দেখে বাবা রফিক সাহেব খবরের কাগজ পড়ছেন আর মিলি বসে বসে রুটি খাচ্ছে। নদীর একদম খেতে ইচ্ছে করছে না, কিন্তু মায়ের বকুনির ভয়ে সে চুপচাপ টেবিলে বসে একটা রুটি ছিঁড়তে শুরু করে। কিরে মা, তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? রাতে কি ঘুম ভালো হয়নি? না বাবা, ঠিক আছি। আসলে কাল রাতে কারেন্ট ছিল না তো, তাই একটু গরম লাগছিল। নদী মিথ্যে বলে চোখ নামিয়ে নেয়। এদিকে আয়ানের বাড়িতেও সকালের পরিবেশটা আজ অন্যরকম। আয়ান খুব সকালে উঠে গোসল করে একটা হালকা নীল রঙের ফর্মাল শার্ট আর কালো প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। কাল রাতে নদীর ওই নরম ঠোঁটের স্বাদ তাকে এক অন্য জগতে নিয়ে গেছে। সে মনের আনন্দে শীষ বাজাতে বাজাতে নিচে খাবার টেবিলে আসে। কিরে আয়ান, আজ এত সকালে একদম ফর্মাল শার্ট প্যান্ট পরে কোথায় যাচ্ছিস? মা, আমি একটা নতুন জবে জয়েন করেছি। আজ আমার প্রথম দিন, তাই একটু ফিটফাট হয়ে যাচ্ছি। ও মা, তুই কবে থেকে এত সিরিয়াস হয়ে গেলি? কাল তো বললি কোচিং এ যাবি, আজ আবার জবের কথা বলছিস, ব্যাপারটা কি বলতো? তানিয়া ভাইয়ের দিকে সন্দেহ নিয়ে তাকায়। তানিয়ার স্বামী রাজীব পাশেই বসে চা খাচ্ছিল। সেও আয়ানের দিকে অবাক হয়ে তাকায়। আয়ান একটা মুচকি হাসি দিয়ে নিজের ঘড়িটা হাতে পড়ে নেয়। আরে আপু, কোচিং এ তো রিফাতকে দিতে যাই, আর জবটা হলো একটা হাই স্কুলে। আমি আজ থেকে ওই স্কুলের নতুন টিচার হিসেবে জয়েন করছি। এটা তো খুব ভালো খবর আয়ান। তুই মাস্টার শেষ করে ঘরে বসেই ছিলে, একটা জবে ঢোকার খুব দরকার ছিল, কিন্তু হঠাৎ হাই স্কুল টিচার কেন? তুমি তো বড় কোনো কোম্পানিতেও ট্রাই করতে পারতে। আমার টিচিং প্রফেশনটা খুব ভালো লাগে ভাইয়া। তাছাড়া এই স্কুলটা আমাদের বাড়ির বেশ কাছেই, যাতায়াতের সুবিধা হবে। আয়ান আসল কারণটা কাউকে বুঝতে দেয় না। সে তো শুধু নদীর কাছাকাছি থাকার জন্যই এই চাকরিটা করে নিয়েছে। সে জানে নদী এই হাই স্কুলের ছাত্রী। আয়ান দ্রুত নাস্তা শেষ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় তার সাথে রাতুল আর আকাশের দেখা হয়। কে দোস্ত, তুই তো একদম হিরো সেজে বেরিয়েছিস। কোথায় যাচ্ছিস এত সকালে? আজ থেকে আমার নতুন মিশন শুরু দোস্ত। আমি নদীর হাই স্কুলে টিচার হিসেবে জয়েন করছি। তুই কি পাগল হয়ে গেলি আয়ান? একটা মেয়ের জন্য তুই হাই স্কুলের টিচার হয়ে যাচ্ছিস? যারা শুনলে তো কান্নাকাটি শুরু করে দেবে। ও তো তোকে পছন্দ করে। যারাকে বলে দিস আমাকে ভুলে যেতে। আমি নদীকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না। মেয়েটা আমাকে পুরোপুরি পাগল করে দিয়েছে। কাল রাতের পর থেকে তো আমি আর স্বাভাবিক নেই। রাতুল আর আকাশ একে অপরের দিকে তাকিয়ে হাসে। আমান তাদের বিদায় জানিয়ে নিজের গাড়িতে উঠে বসে। অন্যদিকে নদী আর তার বেস্ট ফ্রেন্ড সাইমা একসাথে হাই স্কুলের দিকে হেঁটে যাচ্ছে। নদীর মনটা আজ খুব বিক্ষিপ্ত। কি রে নদী, কাল রাতে কোচিং থেকে ফেরার সময় তোর কি হয়েছিল? তুই তো দেখি একদম ঘেমে নিয়ে একাকার ছিলি। কিছু হয়নি সাইমা, কারেন্ট চলে গিয়েছিল তাই ভয় পেয়েছিলাম। চল, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? তোর ঠোঁট দুটো এমন লাল হয়ে আছে কেন? তুই বড্ড বেশি বকিস সাইমা। কিছুই হয়নি, চল তাড়াতাড়ি। নদী সাইমাকে নিয়ে দ্রুত স্কুলের গেটের দিয়ে ভেতরে ঢোকে। তাদের স্কুলের পরিবেশটা খুব সুন্দর। সামনে একটা বড় মাঠ আর চারিদিকে অনেক গাছপালা। নদীর ক্লাসমেট রবিন তাদের দিকে এগিয়ে আসে। রবিন ছেলেটা অনেকদিন ধরেই নদীকে ইমপ্রেস করার চেষ্টা করছে। গুড মর্নিং নদী, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। ইউনিফর্মটা মনে হচ্ছে তোমার জন্যই বানানো হয়েছে। রবিন, তুমি সকাল সকাল ফালতু কথা বলা শুরু করো না তো, আমার একদম ভালো লাগছে না। রবিন, তুই একদম নদীর ধারে কাছে আসবি না। ও আজ এমনিতেই রেগে আছে।
রবিন মুখ গোজ করে চলে যায়। হাই স্কুলের ঘন্টা বেজে ওঠে। নদী আর সাইমা তাদের ক্লাসরুমে গিয়ে বসে। ক্লাসের সবাই খুব উত্তেজিত, কারণ আজ একজন নতুন টিচার আসার কথা। নদীর বুকের ভেতর হঠাৎ করে একটা অজানা ভয় কাজ করতে শুরু করে। সে বারবার ক্লাসের দরজার দিকে তাকাচ্ছে। হঠাৎ ক্লাসের দরজা দিয়ে স্কুলের প্রিন্সিপাল সিরাজ স্যার প্রবেশ করেন এবং তার পেছন পেছনে একজন লম্বা সুদর্শন পুরুষ ক্লাসে ঢোকে। নদী তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। লোকটা আর কেউ নয়, স্বয়ং আয়ান। নদীর মনে হয় তার চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ করে থমকে গেছে। স্টুডেন্টস, আজ তোমাদের সাথে একজন নতুন টিচারের পরিচয় করিয়ে দিচ্ছি। উনার নাম আয়ান আহমেদ। উনি আজ থেকে তোমাদের ফিজিক্স ক্লাস নেবেন। শুভ সকাল সবাইকে। আশা করি আমাদের ক্লাসগুলো খুব আনন্দের হবে। আয়ানের চোখ পুরো ক্লাসরুমে ঘুরে সোজা নদীর চোখের উপর এসে থামে। আয়ানের ঠোঁটের কোণে সেই পরিচিত দুষ্টু হাসি। নদীর মনে হয় তার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা লাফ দিয়ে বেরিয়ে আসবে। আয়ান যে তার স্কুলের নতুন টিচার হয়ে আসবে, সেটা নদীর কল্পনারও বাইরে ছিল। সে কালকের ঘটনার পর ভেবেছিল আয়ানকে হয়তো আর কোনোদিন সহ্য করতে হবে না, কিন্তু এই ছেলে তো রীতিমতো টিচার হয়ে তার ক্লাসে এসে হাজির হয়েছে। নদী ভয়ে আর লজ্জায় নিজের মাথা নিচু করে রাখে। কি রে নদী, এই ছেলেটাই তো কাল কোচিং এ গিয়েছিল, তাই না? ও তো দেখি আমাদের নতুন স্যার হয়ে এসেছে। ও মাই গড, ছেলেটা তো মারাত্মক হ্যান্ডসাম। তুই চুপ করবি সাইমা, আমার একদম ভালো লাগছে না। লোকটা একটা আস্ত শয়তান। আয়ান ক্লাস নেওয়া শুরু করে, কিন্তু তার নজর বারবার নদীর দিকেই ঘুরে যায়। সে এমন ভাবে ফিজিক্স পড়াচ্ছে যেন সে প্রতিটি কথা নদীকেই উদ্দেশ্য করে বলছে। নদীর অবস্থা তখন খুব খারাপ। সে একবারও মাথা উঁচু করে আয়ানের দিকে তাকাতে পারছে না। ক্লাসের অন্য সব মেয়েরা আয়ানকে দেখে মুগ্ধ হয়ে আছে, কিন্তু নদীর ভেতর তখন রাগের আগুন চলছে। ক্লাস শেষ হওয়ার আগে আয়ান তার টেবিলের সামনে দাঁড়িয়ে পুরো ক্লাসের দিকে তাকায়। তোমাদের প্রথম দিনের রেসপন্স আমার খুব ভালো লেগেছে, কিন্তু পেছনের বেঞ্চের ওই ছাত্রী, তুমি পুরো ক্লাস মাথা নিচু করেছিলে কেন? তোমার নাম কি? আয়ান ইচ্ছে করে নদীকে সবার সামনে দাঁড় করায়। নদীর সারা শরীর রাগে আর অপমানে কাঁপতে থাকে। সে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। আমার নাম নদী স্যার। নদী, খুব সুন্দর নাম, কিন্তু ক্লাসে তো মনোযোগ দিতে হবে। ক্লাস শেষে তুমি একবার টিচার্স লাউঞ্জে আমার সাথে দেখা করবে। তোমার সাথে পড়াশোনা নিয়ে কিছু কথা আছে। আয়ানের কথা শুনে ক্লাসের সবাই নদীর দিকে তাকিয়ে হাসতে থাকে। সাইমা নদীর হাত ধরে একটু চাপ দেয়। নদী কোনো মতে মাথা নেড়ে হ্যাঁ বলে বসে পড়ে। ক্লাস শেষে সবাই যখন মাঠের দিকে চলে যায়, নদী তখন ভয়ে ভয়ে টিচার্স লাউঞ্জের দিকে এগিয়ে যায়। লাউঞ্জটা একদম ফাঁকা, অন্য কোনো টিচার সেখানে নেই। নদী ভেতরে ঢুকতেই আয়ান হঠাৎ করে উঠে গিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দেয়। নদীর বুকের ভেতর একটা বিশাল ধাক্কা লাগে। সে পেছনের দিকে সরে যেতে চায়, কিন্তু আয়ান ধীর পায়ে নদীর দিকে এগিয়ে আসে। আপনি এখানে কি করছেন? আপনি আমাদের স্কুলের নতুন টিচার, এটা তো আপনি আমাকে আগে বলেননি। আর দরজা কেন বন্ধ করলেন? আমি তো তোমাকে সারা জীবন চমকে দেওয়ার জন্যই এসেছি, আমার মিষ্টি বউ। কাল রাতের আদরটা কি তোমার মন ভরেনি, তাই আজ এত রাগ করে আছো? আয়ান কথা শেষ না করেই নদীকে লাউঞ্জের একটা বড় আলমারির সাথে শক্ত করে চেপে ধরে। নদীর হাত দুটো আয়ানের বুকের উপর রাখা, কিন্তু আয়ানের গায়ের জোরের কাছে সে একদম অসহায়। আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে গভীর নিঃশ্বাস ছাড়ে। নদীর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। আয়ানের ঠোঁটজোড়া নদীর ঘাড়ের কাছে আলতো করে স্পর্শ করে। নদীর মুখ থেকে একটা চাপা গোঙানি বেরিয়ে আসে। আয়ানের এই রোমান্টিক অত্যাচার নদীর সহ্য শক্তি হারিয়ে যাচ্ছে। আমাকে ছাড়ুন, কেউ চলে আসবে। এটা স্কুল, আপনি একজন টিচার হয়ে স্টুডেন্টের সাথে এমন করতে পারেন না। স্কুলে আমি তোমার টিচার হলেও মনে মনে কিন্তু তুমি শুধু আমার পিচ্চি বউ, এটা সব সময় মনে রাখবে। আমি তোমাকে কতটা চাই সেটা তুমি কল্পনাও করতে পারবে না। ছাড়িয়ে যাচ্ছে। আয়ানের কোনো কথা না শুনে নদীর ওই গোলাপের মতো লাল ঠোঁট দুটোর ওপর নিজের দুই ঠোঁট শক্ত করে চেপে ধরে। এই চুম্বনটা কাল রাতের চেয়েও অনেক বেশি তীব্র আর বন্য। আয়ানের একটা হাত নদীর কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে নেয়, আর অন্য হাতটা নদীর ঘাড়ের ওপর শক্ত করে চেপে বসে। নদীর মনে হচ্ছে আয়ান আজ তাকে পুরোটা খেয়ে ফেলবে। এই রোমান্টিক অত্যাচার নদীর কাছে একদিকে যেমন ভয়ের, অন্যদিকে এক অদ্ভুত ভালো লাগার জন্ম দিচ্ছে।
দিচ্ছে। আয়ানের জিভ নদীর ঠোঁটের ভেতর প্রবেশ করে নদীর মুখের ভেতরের সবটুকু মিষ্টি স্বাদ যেন শুষে নিতে চায়। নদীর শরীর থরথর করে কাঁপছে। সে আয়ানের চুলগুলো নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখে। এই লোকটার বেপরোয়া ভালোবাসার কাছে নদীর সবটুকু রাগ যেন ধীরে ধীরে গলে জল হয়ে যাচ্ছে। দীর্ঘ কয়েক মিনিট ধরে এই গভীর আর উষ্ণ চুম্বনের পর আয়ান নদীকে ছাড়ে। নদীর ঠোঁট আরো বেশি ফুলে লাল হয়ে গেছে। সে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে আর আয়ানের বুকের উপর মাথা রেখে হাঁপাচ্ছে। তুমি আমার নদী, শুধু আমার। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আপনি খুব খারাপ আয়ান, খুব খারাপ। আপনি আমাকে পাগল করে দিবেন। আমি তো চাই তুমি আমার প্রেমে পাগল হয়ে যাও। এখন যাও, ক্লাসে যাও, বিকেলে কোচিংয়ে দেখা হবে। আয়ান নদীর কপালে একটা চুমু খেয়ে দরজা খুলে দেয়। নদী একটা ঘোরের মধ্যে লাউঞ্জ থেকে বেরিয়ে আসে। তার নিজের কাছেই নিজেকে এখন অচেনা লাগছে। সে আয়ানকে ঘৃণা করতে চাইলেও তার এই তীব্র রোমান্টিক আচরণগুলো নদীকে বারবার আয়ানের দিকেই টেনে নিয়ে যাচ্ছে। বিকেলে স্কুল ছুটি হওয়ার পর নদী কোচিং এ যাওয়ার জন্য তৈরি হয়। সাইমা তার সাথে কোচিং এর দিকে রওনা হয়। কোচিং এ আজ নিপা আপু এসেছেন। সজল নামের সেই টিচারটা আজও নদীর দিকে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সজলের এই চাহনি নদীর একদম পছন্দ নয়। নদী ম্যাডাম, আজ এত দেরি করলেন যে? বাচ্চারা তো সব বসে আছে। আমার স্কুল ছুটি হতে দেরি হয়েছে সজল ভাই। আপনি আপনার ক্লাসে যান, আমি আমারটা দেখছি। নদী সজলকে এড়িয়ে নিজের ক্লাসে চলে যায়। বাচ্চারা সবাই চিৎকার করছে। নদী তাদের শান্ত করার চেষ্টা করে। ঠিক এমন সময় কোচিং এর দরজায় একটা বাইক এসে থামে। আয়ান একটা কালো রঙের টি শার্ট পরে বাইক থেকে নামে। তাকে দেখে নদীর বুকের ভেতর আবার সেই পরিচিত ধুকপুকানি শুরু হয়। আয়ান ভেতরে ঢুকে সজলকে নদীর দিকে তাকিয়ে থাকতে দেখে ভীষণ রেগে যায়। আয়ানের চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। সে সজলের দিকে এগিয়ে যায়। এই যে ভাই, আপনি কি স্টুডেন্ট পড়াতে আসেন নাকি ম্যাডামদের দিকে তাকিয়ে থাকতে আসেন? নিজের চোখ সামলে রাখবেন, নইলে আমি কিন্তু চোখ উপরে নিতে দুবার ভাববো না। আয়নের ধমক শুনে সজল একদম ভয় পেয়ে যায়। সে মাথা নিচু করে নিজের ক্লাসে ঢুকে যায়। নিপা আপু দূর থেকে সব দেখছিলেন। তিনি বুঝতে পারেন আয়ান ছেলেটা নদীর প্রতি একটু বেশি পজিটিভ। আয়ান নদীর দিকে তাকিয়ে একটা বিজয়ী হাসি দেয়। নদীর মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। আয়ান তাকে এতটা আগলে রাখে ভেবে নদীর মনের কোনো এক কোণে আয়ানের জন্য একটা নরম জায়গা তৈরি হতে শুরু করেছে। সে বুঝতে পারছে এই পাগল আর রোমান্টিক ছেলেটার হাত থেকে তার আর কোনো নিস্তার নেই। এই যে ম্যাডাম, আজ কিন্তু আপনি আমার বাইকে করে বাড়ি ফিরবেন। আপনি কি পাগল হয়ে গেছেন? রাস্তার মানুষ দেখলে কি ভাববে? আমি আপনার সাথে যাব না। মানুষ কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আপনি কি আমার বাইকে উঠছেন নাকি আমি আপনাকে কোলে করে সবার সামনে তুলে নিয়ে যাব? আয়ানের এমন বেপরোয়া কথাই নদীর বুকটা কেঁপে ওঠে। কোচিং এর সামনে তখনও অনেক স্টুডেন্ট আর নিপা আপু দাঁড়িয়ে আছেন। নিপা আপু দূর থেকে সব দেখলেও কিছু বলেন না, কারণ তিনি জানেন আয়ান ভীষণ জেদি একটা ছেলে। সজল নামের সেই টিচারটা একটু দূর থেকেই রাগে গজগজ করতে থাকে, কিন্তু আয়ানের ভয়ে সে কিছু বলার সাহস পায় না। নদী বুঝতে পারে এই পাগল ছেলেটার সাথে তর্ক করে কোনো লাভ নেই। সে যদি সত্যি সবার সামনে তাকে কোলে তুলে নেয় তবে লজ্জায় নদীর মাথা কাটা যাবে। তাই নদী বাধ্য হয়ে আস্তে আস্তে আয়ানের বাইকের দিকে এগিয়ে যায়। আয়ান একটা বিজয়ী হাসি দিয়ে বাইক স্টার্ট দেয়। নদী ভয়ে ভয়ে বাইকের পেছনের সিটে বসে পড়ে। আয়ান ইচ্ছে করে খুব জোরে বাইক টান দেয়, যার ফলে নদী তাল সামলাতে না পেরে আয়ানের পিঠের উপর আছড়ে পড়ে। নদীর দুটো হাত রিফ্লেক্স অ্যাকশনে আয়ানের শক্ত পেট জড়িয়ে ধরে। আপনি এভাবে বাইক চালাচ্ছেন কেন? আমি তো পড়ে যাব, আস্তে চালান। আপনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকুন, তাহলে আর পড়বেন না। আমার তো বেশ ভালোই লাগছে আপনার এই নরম হাতের স্পর্শ। আয়ানের কথা শুনে নদীর কান দুটো লজ্জায় লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি নিজের হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়ান এক হাত দিয়ে বাইকের হ্যান্ডেল ধরে অন্য হাত দিয়ে নদীর হাতটা নিজের পেটের উপর শক্ত করে চেপে ধরে রাখে। নদীর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। আয়ানের গায়ের সেই পরিচিত করা পারফিউমের গন্ধ আর সন্ধ্যার এই ঠান্ডা হাওয়া নদীকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দেয়। 17 বছরের জীবনে সে কখনো কোনো ছেলের এত কাছাকাছি বসে শহরের রাস্তায় ঘোরেনি। আয়ানের পিঠে মাথা ঠেকিয়ে নদীর মনে হতে থাকে এই রাস্তা যেন কখনো শেষ না হয়। বেশ কিছুক্ষণ পর আয়ান নদীর বাড়ির একটু আগে একটা গলির মুখে বাইক থামায়। নদী হাঁপ ছেড়ে বাঁচে এবং তাড়াতাড়ি বাইক থেকে নেমে পড়ে। আজ তো বাইকে করে নিয়ে এলাম, কাল কিন্তু একেবারে বাড়ির ভেতরে ঢুকে
আপনার বাবা মায়ের কাছে বউ হিসেবে চেয়ে নেব। আপনি সব সময় এমন উল্টাপাল্টা কথা বলেন কেন? আপনি একজন টিচার, আপনার তো একটু ভদ্র হওয়া উচিত। আমার সব ভদ্রতা আর নিয়ম কানুন শুধু স্কুলের 4 দেওয়ালের ভেতরে। আর এই আয়ান শুধু তোমার জন্য পাগল একজন প্রেমিক, যে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। আয়ান একটা চোখ টিপে নদীকে বিদায় জানিয়ে বাইক নিয়ে চলে যায়। নদী বুকের ধুকপুকানি নিয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে। বাড়িতে ঢুকতেই সে দেখে তার ছোট বোন মিলি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, আর মা রহিমা খাতুন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছেন। নদীর বাবা রফিক সাহেব তখনও অফিস থেকে ফেরেননি। নদী চুপচাপ নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তার চোখের সামনে বারবার আয়নের মুখটা ভাসতে থাকে। আয়নের ওই গভীর চুম্বনের কথা মনে পড়তেই নদীর ঠোঁট দুটো অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সে বুঝতে পারে আয়ান নামের এই ঝড়টা তার মনের গভীরে খুব শক্ত একটা জায়গা করে নিয়েছে। আপু, তুই কি ঘুমিয়ে পড়েছিস? মা তোকে খেতে ডাকছে, বাবাও চলে এসেছে, তাড়াতাড়ি আয়। আমি আসছি মিলি, তুই যা। নদী কোনো মতে নিজের ইউনিফর্ম পাল্টে একটা সুতের 3 পিস পরে ডাইনিং টেবিলে আসে। রফিক সাহেব সারাদিনের খাটুনির পর খুব ক্লান্ত হয়ে খেতে বসেছেন। রহিমা খাতুন সবার পাতে খাবার তুলে দিচ্ছেন। নদীর এই ছিমছাম আর সাধারণ পরিবারটার দিকে তাকিয়ে হঠাৎ আয়ানের কথা মনে পড়ে। আয়ান অনেক বড়লোক আর প্রভাবশালী পরিবারের ছেলে। তার সাথে নদীর কি আদেও কোনোদিন মানাবে? এই চিন্তাটা নদীর মনকে একটু বিষণ্ণ করে তোলে। কিরে নদীমা, তোর পড়াশোনা কেমন চলছে? স্কুলে তো নতুন কোনো স্যার ম্যাম এসেছে নাকি? হ্যাঁ বাবা, আজ নতুন ফিজিক্স স্যার জয়েন করেছেন। ওনার ক্লাস খুব ভালো। মেয়েটার মুখের দিকে তাকা। সারাদিন স্কুল আর কোচিং করে মুখটা একদম শুকিয়ে গেছে। তুই কোচিংটা ছেড়ে দে মা, আমি তোর বাবাকে বলে অন্য ব্যবস্থা করব। না মা, কোচিং ছাড়তে হবে না, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। নদী খাওয়া শেষ করে আবার নিজের ঘরে চলে যায়। অন্যদিকে আয়ান নিজের বাড়িতে না গিয়ে সোজা রাতুলের বাড়িতে চলে যায়। রাতুলদের ড্রয়িং রুমে তখন আকাশ আর আকাশের ছোট বোন যারা বসে আড্ডা দিচ্ছিল। যারা মেয়েটা আয়ানকে ভীষণ পছন্দ করে এবং সব সময় আয়ানের কাছাকাছি থাকার সুযোগ খোঁজে। আয়ানকে ঘরে ঢুকতে দেখে যারা দৌড়ে এসে আয়ানের হাত ধরে ফেলে। রাতুলের ছোট ভাই ফাহিমও সেখানে বসে মোবাইল টিপছিল। সে আয়ানকে দেখে মুচকি হাসে। আয়ন ভাইয়া, আপনি এতদিন পর আমাদের বাড়িতে এলেন। আমি আপনার জন্য কত অপেক্ষা করে বসে থাকি আপনি জানেন না। আমার একটু কাজ ছিল যারা, তাছাড়া আমি এখন একটা স্কুলে জয়েন করেছি, তাই সময় পাই না। তুই কেমন আছিস? আপনি স্কুলে জয়েন করেছেন, এটা তো দারুণ খবর। কিন্তু ভাইয়া, আপনি আমাকে কবে ঘুরতে নিয়ে যাবেন? আপনি তো প্রমিস করেছিলেন। যারা, আমার এখন একদম সময় নেই। আর তুই বড় হচ্ছিস, নিজের পড়াশোনায় মন দে। এসব ঘোরার চিন্তা মাথা থেকে বাদ দে। আয়ান খুব শক্ত গলায় কথাগুলো বলে যারার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। যারা একটু অপমানিত বোধ করে মুখগোজ করে সোফায় বসে পড়ে। আকাশ নিজের বোনের এই অবস্থা দেখে একটু বিরক্ত হলেও আয়ানকে কিছু বলে না, কারণ সে জানে আয়ান নদীকে কতটা ভালোবাসে। ফাহিম হাসতে হাসতে আয়ানের পাশে এসে বসে। আয়ান ভাই, আপনি তো দেখি এখন একদম দেবদাস হয়ে গেছেন। নদীর জন্য নদীর জলে হাবুডুবু খাচ্ছেন নাকি? আরে ফাহিম, তুই জানিস না, আয়ান তো এখন ওই ম্যাডামের স্কুলের ফিজিক্স টিচার হয়ে গেছে। ভাই, তুই তো রীতিমতো ইতিহাস তৈরি করে ফেলবি মনে হচ্ছে। তোরা হাসাহাসি বাদ দে ভাই, আমি মেয়েটাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। ওকে দেখলে আমার বুকের ভেতর কেমন যেন করতে থাকে। কাল রাতে কোচিংয়ে যা হলো, তারপর থেকে আমি নিজেকে আর আটকাতে পারছি না। কি হলো, কাল রাতে তুই কি আবার কোনো অঘটন ঘটিয়েছিস? আয়ান, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। মেয়েটা তো ভয় পেয়ে যাবে। ভয় পাক আর যাই হোক, ও শুধু আমার, আমি ওকে আমার করেই ছাড়বো। ওর ওই মিষ্টি ঠোঁট দুটো আমাকে পাগল করে দিয়েছে। আয়ানের কথা শুনে যারা রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। রাতুলার আকাশ বুঝতে পারে আয়ান এই মেয়ের প্রেমে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়ার পর আয়ান নিজের বাড়িতে ফিরে যায়। বাড়িতে গিয়ে দেখে তার মা শাইলা বেগম আর বড় বোন তানিয়া ড্রয়িং রুমে বসে গল্প করছে। আয়ানের ছোট ভাই রিফাত আর তার ক্লাসমেট মিতু ড্রয়িং রুমের এক কোণে বসে ড্রয়িং করছিল। মিতু মেয়েটা রিফাতের সাথে প্রায় আয়ানদের বাড়িতে খেলতে আসে। খালা আয়ানের জন্য 1 কাপ চা নিয়ে আসে। কিরে আয়ান, তুই এত রাত করে ফিরলি স্কুল থেকে এসে? আবার কোথায় গিয়েছিলি?
তোর বাবা আজ ফোন করেছিল, তোর খোঁজ নিচ্ছিল। আমি রাতুলদের বাড়িতে ছিলাম মা, একটু আড্ডা দিচ্ছিলাম। বাবার শরীর কেমন আছে? তুই রাতুলদের বাড়িতে আড্ডা মারছিলি, তোর ওই সুন্দরী ম্যাডামের কথা ভাবছিলি। আমি কিন্তু সব বুঝতে পারছি ভাইয়া, তোর চোখের দৃষ্টি বদলে গেছে। আপু, তুমি সব সময় বেশি বোঝো। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। আয়ান তাড়াতাড়ি নিজের ঘরে চলে যায়। সে বিছানায় শুয়ে নদীর কথা ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। পরের দিন সকালে স্কুলে যাওয়ার জন্য নদী তৈরি হতে থাকে। আজ তার মনটা একটু ফুরফুরে লাগছে। সে একটা সুন্দর হালকা গোলাপি রঙের কামিজ পরেছে আর চোখে একটু গাঢ় করে কাজল দিয়েছে। সাইমার সাথে দেখা করে সে স্কুলে পৌঁছয়। স্কুলের করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ রবিনের সাথে তাদের দেখা হয়। রবিন নদীর ক্লাসমেট এবং সে নদীকে অনেকদিন ধরে বিরক্ত করে আসছে। আরে নদী, আজ তো তোমাকে একদম পরীর মতো লাগছে। গোলাপি রঙে তোমাকে খুব মানিয়েছে। রবিন, তুমি একদম রাস্তা আটকে দাঁড়াবে না, সরে দাঁড়াও, আমাদের ক্লাসে যেতে হবে। এত রাগ করো কেন নদী? আমি তো শুধু তোমার প্রশংসা করলাম। তুমি চাইলে আমি তোমাকে আজ স্কুল শেষে আইসক্রিম খেতে নিয়ে যেতে পারি। রবিন কথাগুলো বলে নদীর হাত ধরার জন্য হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন খুব শক্ত করে রবিনের কলার চেপে ধরে। নদী চমকে পিছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। আয়ানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে এবং তার চোয়াল শক্ত হয়ে আছে। আয়ানের গায়ের শিরাগুলো রাগে ফুলে উঠেছে। সে এক ঝটকায় রবিনকে দেওয়ালের সাথে চেপে ধরে। সাইমা ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। তোর সাহস তো কম নয়, তুই আমার স্টুডেন্টের সাথে এভাবে কথা বলছিস? তোকে আজ আমি স্কুল থেকে বের করে তবেই ছাড়বো। স্যার, আমাকে ছেড়ে দিন। আমি শুধু কথা বলছিলাম। আমি আর কখনো নদীর সাথে কথা বলবো না। ওর নাম তোর মুখে যেন আর কোনোদিন না শুনি। ফালতু ছেলে কোথাকার, যা এখান থেকে। আর যদি কখনো ওর আশেপাশে দেখি, তোর হাত পা ভেঙে আমি নদীতে ভাসিয়ে দেব। আয়ানের ধমক শুনে রবিন ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আয়ান এবার নদীর দিকে তাকায়। নদীর চোখে ভয় আর বিস্ময় দুটোই খেলা করছে। আয়ান নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে। তার বুকের ভেতর তখনও রাগের আগুন চলছে। সে নদীকে অন্য কোনো ছেলের সাথে এক মুহূর্তের জন্যও সহ্য করতে পারে না। আয়ানের এই ভয়ঙ্কর রূপ নদী এর আগে কখনো দেখেনি। ক্লাসে যাও, আর ফিজিক্স প্র্যাকটিক্যাল ক্লাসের সময় একবারে ফিজিক্স ল্যাবে চলে আসবে। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আয়ান খুব গম্ভীর গলায় কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নদী আর সাইমা ক্লাসে গিয়ে বসে, কিন্তু নদীর মন ক্লাসে একদম বসে না। তার বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করতে থাকে। ফিজিক্স ল্যাবে আয়ান তাকে কেন ডাকলো সেটা ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। টিফিন পিরিয়ডের পর ফিজিক্স প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়। ক্লাসের সবাই ল্যাবে যায়, কিন্তু আয়ান সবাইকে একটা প্র্যাকটিক্যাল করতে দিয়ে নিজে একটা ফাঁকা রুমে চলে যায়। নদী বুঝতে পারে আয়ান তাকে ওই রুমেই ডাকছে। সে ভয়ে ভয়ে পা ফেলে সেই ছোট রুমটার দিকে এগিয়ে যায়। সাইমা নদীর দিকে তাকিয়ে একটু মুচকি হাসে, কারণ সাইমা বুঝতে পারছে ভেতরে কি হতে চলেছে। নদী রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আয়ান দ্রুত দরজাটা ভেতর থেকে আটকে দেয়। রুমের ভেতরটা একটু অন্ধকার আর চারিদিকে পুরনো যন্ত্রপাতির গন্ধ। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন স্যার? কেউ যদি দেখে ফেলে আমাদের দুজনেরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। নদী, তুমি আমাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছ। ওই রবিনের এত সাহস কিভাবে হয় তোমার দিকে তাকানোর? আয়ান কথাগুলো বলতে বলতে নদীর দিকে এগিয়ে আসে। নদীর পিঠ একটা ঠান্ডা দেওয়ালের সাথে ঠেকে যায়। আয়ান দুই হাত দেওয়ালের ওপর রেখে নদীকে পুরোপুরি ব্লক করে দেয়। নদীর বুকের খুব কাছে আয়ানের বুক। নদীর নিঃশ্বাস ভারী হতে শুরু করে। আয়ানের চোখের সেই রাগী দৃষ্টি এখন একটা তীব্র বাসনায় পরিণত হয়েছে। সে নদীর ঘাড়ে মুখ গুজে দেয় এবং খুব গভীর ভাবে নদীর গায়ের মিষ্টি সুবাস নিতে থাকে। নদীর শরীর অদ্ভুত এক শিহরণে কেঁপে ওঠে। আমাকে ছাড়ুন আয়ান, আমার ভয় করছে। আপনি এমন করবেন না। আমি তোমাকে ছাড়ার জন্য ধরিনি নদী, আমি তোমাকে শাস্তি দেব। তুমি কেন এই ছেলেটার সামনে এত সুন্দর সেজে এসেছো? তোমার এই রূপ শুধু আমার জন্য, এই কাজল দেওয়া চোখ শুধু আমাকে দেখার জন্য। আয়ান নদীর কানের লতিটা হালকা করে কামড়ে দেয়। নদীর মুখ থেকে একটা চাপা গোঙানি বেরিয়ে আসে। উফ, আয়ান আমাকে ছাড়ুন, লাগছে তো। কিন্তু আয়ান কোনো কথা শোনে না। সে নদীর ঘাট থেকে মুখ তুলে সরাসরি নদীর ঠোঁটের ওপর নিজের ঠোঁট দুটো শক্তভাবে চেপে ধরে।
নদীর দুটো হাত আয়নের বুকের উপর ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়নের শক্তি এত বেশি যে নদী একদম অসহায় হয়ে পড়ে। আয়নের এই চুম্বনটা একদম বন্য আর পাগলামিতে ভরা। সে নদীর ঠোঁটের কোণে প্রতিটি কোণ গভীরভাবে শোষণ করতে থাকে। আয়নের জিভ নদীর মুখের ভিতর প্রবেশ করে একটা উষ্ণ আর তীব্র ঝড় তৈরি করে। নদীর মনে হতে থাকে সে যেন এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবে। আয়নের একটা হাত নদীর কোমর জড়িয়ে ধরে তাকে শূন্যে তুলে নেয় এবং দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। নদীর দুই পা আয়নের কোমর জড়িয়ে ধরতে বাধ্য হয়। এই রোমান্টিক অত্যাচার নদীর কাছে একদিকে ভয়ঙ্কর, আবার অন্যদিকে ভীষণ ভালো লাগার অনুভূতি তৈরি করছে। তুমি আমাকে পাগল করে দাও নদী। তোমার এই নরম ঠোঁট আমাকে প্রতি মুহূর্তে মাতাল করে রাখে। আয়ান চুমু খেতে খেতে এই কথাগুলো ফিসফিস করে বলে। সে নদীর কোমরের উপর থেকে হাতটা আস্তে আস্তে উপরের দিকে ওঠাতে থাকে। নদীর কামিজের উপর দিয়েই আয়নের গরম হাতের স্পর্শ নদীর সারা শরীরে আগুন ধরিয়ে দেয়। নদী আয়নের চুলগুলো নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। সে বুঝতে পারছে আয়নের এই আগ্রাসী ভালোবাসার কাছে তার সব বাধা ধীরে ধীরে হার মানছে। দীর্ঘক্ষণ এই পাগল করা চুম্বনের পর আয়ান যখন নদীর ঠোঁট ছাড়ে, তখন নদীর অবস্থা একদম শোচনীয়। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং তার সারা শরীর থরথর করে কাঁপছে। আয়নের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে নদীর কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আপনি একটা আস্ত পাগল আয়ান, আপনি আমাকেও পাগল করে দিবেন। হ্যাঁ, আমি পাগল, আর এই পাগলের একটাই ওষুধ, আর সেটা হচ্ছে তুমি, শুধু তুমি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, আমার মিষ্টি বউ। আয়ান নদীর গালে একটা আলতো চুমু খায়। অন্ধকার ল্যাবের ভেতর শুধু তাদের দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। নদী আয়নের বুকের ভেতর মাথা গুজে দেয়। সে বুঝতে পারে তার 17 বছরের জীবনে এই লোকটাই তার সবটুকু জুড়ে বসেছে। আয়নের এই বেপরোয়া আর গভীর ভালোবাসা নদীকে একদম বশ করে ফেলেছে। সে আর কোনোদিন আয়ানকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারবে না। বেশ কিছুক্ষণ পর আয়ান নদীকে আস্তে আস্তে নামিয়ে দেয় এবং তার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। এবার যাও, ক্লাসে গিয়ে বসো। বিকেলে আমি নিজে তোমাকে কোচিং এ দিয়ে আসবো। আজ থেকে তুমি আর একা কোথাও যাবে না। আয়ান একটা কর্তৃত্বের সুরে কথাগুলো বলে দরজা খুলে দেয়। নদী মাথা নেড়ে সম্মতি জানায়। সে বুঝতে পারে আয়নের এই অধিকার খাটানোটা তার কাছে আর খারাপ লাগছে না, বরং তার মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। সে দ্রুত ল্যাব থেকে বেরিয়ে ক্লাসে চলে যায়, কিন্তু তার সারা শরীরে তখনও আয়ানের সেই বন্য চুম্বনের রেশ রয়ে গেছে। তার ঠোঁট দুটো ফুলে আছে আর গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। সাইমা নদীর এই অবস্থা দেখে সব বুঝতে পারে, কিন্তু সে কিছু বলে না। সে শুধু নদীর হাতটা শক্ত করে ধরে রাখে। নদী জানে তার জীবনের এই নতুন অধ্যায়টা অনেক বেশি রোমাঞ্চকর আর ইমোশনাল হতে চলেছে, যেখানে আয়ান নামের এই রোমান্টিক ছেলেটা প্রতি মুহূর্তে তাকে নতুন করে ভালোবাসতে শেখাবে। ফিজিক্স ল্যাবের এই পাগল করা ঘটনার পর নদীর সারা শরীর যেন একটা ঘোরের মধ্যে ছিল। আয়ানের সেই বন্য আর গভীর চুম্বনের রেশ নদীর ঠোঁটে তখনও লেগে আছে। স্কুল ছুটি হওয়ার পর আয়ান নিজের কথা মতোই নদীকে বাইকের পেছনে বসিয়ে কোচিং এর দিকে নিয়ে যায়। নদীর আজ আর আয়ানের পেছনে বসতে আগের মতো ভয় বা অস্বস্তি লাগছে না, বরং আয়ানের চওড়া পিঠের সাথে লেপ্টে থাকতে তার এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। আয়ান বাইক চালানোর সময় এক হাত দিয়ে নদীর হাতটা নিজের পেটের উপর শক্ত করে চেপে ধরে রাখে। কোচিং এর সামনে বাইক থামতেই নিপা আপু আর সাইমা অবাক হয়ে তাকিয়ে থাকে। সজল দূর থেকে রাগে জ্বলতে থাকে, কিন্তু আয়ানের ভয়ে সে একদম চুপ করে থাকে। রিফাত আর মিতু কোচিং এর বারান্দায় দাঁড়িয়ে খেলা করছিল। তারা আয়ানকে দেখে দৌড়ে আসে। যাও, ভেতরে যাও, আর ক্লাস শেষ হলে আমাকে ফোন করবে, আমি এসে নিয়ে যাব। আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি সাইমার সাথে চলে যেতে পারবো। তুমি আমার কথা শুনবে নাকি আমি কোচিং এর ভেতরে ঢুকে সবার সামনে তোমাকে আবার আদর করে দেব? আয়নের এই বেপরোয়া কথায় নদী লজ্জায় লাল হয়ে যায়। সে আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত কোচিং এর ভেতরে ঢুকে যায়। সাইমা নদীর এই অবস্থা দেখে মুচকি মুচকি হাসে। নিপা আপু নদীর কাছে এসে একটু গম্ভীর গলায় কথা বলেন। নিপা আপু কোচিং এর ব্যাপারে খুব কড়া। তিনি চান না স্টুডেন্টদের সামনে কোনো খারাপ দৃষ্টান্ত তৈরি হোক। নদী, এই ছেলেটাকে তুমি তো জানো আমাদের কোচিং এর একটা সুনাম আছে, স্টুডেন্টদের সামনে এসব কি হচ্ছে? আপু, উনি আমাদের স্কুলের নতুন ফিজিক্স টিচার, আর উনি আমাকে একটু সাহায্য করছিলেন মাত্র। আপনি অন্য কিছু ভাববেন না। নিপা আপু, আপনি চিন্তা করবেন না। আয়ান ভাইয়া খুব ভালো মানুষ, উনি নদীকে খুব সাবধানে নিয়ে এসেছেন। ভালো মানুষ না সাই, স্টুডেন্টদের সামনে এসব
ঢলাঢলি আমার একদম পছন্দ নয়। কোচিং এর পরিবেশটা নষ্ট হচ্ছে। সজলের কথা শুনে নদীর ভীষণ রাগ হয়, কিন্তু সে কিছু বলার আগেই সাইমা কড়া জবাব দেয়। সাইমা মেয়েটা কাউকেই ভয় পায় না, সে সজলের মুখের উপর কথা শুনিয়ে দেয়। এরপর নদী ক্লাসে গিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করে। রিফাত আজ খুব শান্ত হয়ে বসে আছে আর মিতু বারবার নদীর দিকে তাকিয়ে হাসছে। ক্লাস শেষে নদী সাইমার সাথে বাইরে বেরিয়ে দেখে আয়ান সত্যিই তার জন্য অপেক্ষা করছে। আয়ানকে দেখে নদীর বুকের ভেতর আবার সেই পরিচিত ধুকপুকানি শুরু হয়। আয়ান নদীকে আবার নিজের বাইকে বসিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। অন্যদিকে আয়ানের বাড়িতে আজ এক অন্যরকম পরিবেশ। আয়ানের বাবা কবির সাহেব আজই বিদেশ থেকে ফিরেছেন। ড্রয়িং রুমে শাইলা বেগম, তানিয়া, রাজীব আর কবির সাহেব বসে গল্প করছেন। খালা সবার জন্য চা আর নাস্তা নিয়ে আসে। রাতুল, আকাশ, ফাহিম আর যারাও আজ আয়ানদের বাড়িতে এসেছে কবির সাহেবের সাথে দেখা করতে। বাবা মা, তোমাদের সবার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। ও মা, তুই হঠাৎ বিয়ের কথা বলছিস কেন? মেয়েকে আর সে কি করে? মেয়েটার নাম নদী, সে আমার স্কুলেই পড়ে আর একটা কোচিংয়ে পার্ট টাইম পড়ায়। আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তুমি কি পাগল হয়ে গেলে? আয়ান একটা হাই স্কুলের মেয়েকে তুমি বিয়ে করতে চাও? আমাদের সমাজের একটা স্ট্যাটাস আছে, তুমি এসব কি বলছো? তানিয়া ঠিকই বলেছে বাবা, আয়ান এখন যথেষ্ট বড় হয়েছে, নিজের ভালো মন্দ বোঝার বয়স হয়েছে তার। যারা আয়ানের বিয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়ে এবং ফাহিমের হাত ধরে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। আকাশ যারার এই অবস্থা দেখে একটু মন খারাপ করলেও সে আয়ানের পিঠে হাত রেখে সাহস দেয়। রাতুলও আয়ানের কথায় সায় দেয়। আয়ান খুব তেজি গলায় তার বাবাকে বুঝিয়ে বলে যে নদীকে ছাড়া সে বাঁচতে পারবে না। আয়ানের এই গভীর ভালোবাসার কথা শুনে কবির সাহেব তার শাইলা বেগম শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন। তারা সিদ্ধান্ত নেন কালই তারা নদীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। পরের দিন সন্ধ্যায় আয়ান তার বাবা, মা, বোন, তানিয়া আর রাজীবকে নিয়ে সোজা নদীর বাড়িতে নিয়ে হাজির হয়। নদীর বাবা রফিক সাহেব আর মা রহিমা খাতুন এত বড়লোক মানুষদের একসাথে নিজেদের ছোট ড্রয়িং রুমে দেখে ঘাবড়ে যান। নদীর ছোট বোন মিলি তো অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে থাকে, কারণ আয়ানকে আজ একটা কালো স্যুটে একদম সিনেমার হিরোদের মতো লাগছে। নদী তখন নিজের ঘরে ছিল, সে ড্রয়িং রুমের আওয়াজ শুনে দরজার আড়াল থেকে উকি দেয়। আয়ানকে নিজের বাড়িতে সপরিবারে দেখে নদীর বুকের ভেতর একটা বিশাল ধাক্কা লাগে। সে বুঝতে পারে আয়ান সত্যিই পাগল এবং সে তার কথা রেখেছে। আপনারা এত বড় মানুষ আমাদের এই গরিবের বাড়িতে কি মনে করে এলেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। রফিক সাহেব, আমরা কোনো অহংকার নিয়ে আসিনি, আমরা এসেছি একটা সম্পর্ক তৈরি করতে। আমার ছেলে আয়ান আপনাদের মেয়ে নদীকে ভীষণ পছন্দ করে এবং সে তাকেই বিয়ে করতে চায়। কিন্তু আমার মেয়ে তো এখনো অনেক ছোট, সে সবেমাত্র কলেজে উঠেছে। আর আপনাদের এত বড় পরিবারের সাথে কি আমাদের মেয়ে মানিয়ে নিতে পারবে? আপনারা চিন্তা করবেন না, রহিমা, ভাবি, নদী আমাদের বাড়িতে একদম রানীর মতো থাকবে। আয়ান ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। রফিক আঙ্কেল, আমি জানি আপনাদের ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি কথা দিচ্ছি আমি নদীকে কখনো কোনো কষ্ট দেব না। আমি ওকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখবো। আয়ানের এই সরাসরি আর ভদ্র কথাগুলো রফিক সাহেবের মন ছুঁয়ে যায়। তানিয়া আর রাজীবও অনেক বুঝিয়ে রফিক সাহেব আর রহিমা খাতুনকে রাজি করায়। মিলি আনন্দে লাফিয়ে ওঠে, কারণ সে এমন একজন দুলাভাই পাচ্ছে যে দেখতে এত সুন্দর। সব কথাবার্তা শেষ হওয়ার পর আয়ান নদীর মায়ের কাছে অনুমতি চায় নদীকে একটু ছাদে নিয়ে যাওয়ার জন্য। রহিমা খালা হাসি মুখে রাজি হয়ে যান, কারণ বিয়ে যখন ঠিক হয়েই গেছে তখন আর আপত্তি করার কিছু নেই। আয়ান সিঁড়ি বেয়ে ছাদে উঠে সেখানে নদী আগে থেকেই দাঁড়িয়েছিল। চাঁদের আলোয় আর হালকা গোলাপি রঙের একটা শাড়িতে নদীকে আজ এক মায়াবী পরীর মতো লাগছে। আয়ান ধীর পায়ে নদীর কাছে এগিয়ে যায় এবং পেছন থেকে নদীর কোমর শক্ত করে জড়িয়ে ধরে, নিজের চওড়া বুকের সাথে মিশিয়ে নেয়। নদীর সারা শরীর আয়ানের এই পরিচিত স্পর্শে বিদ্যুতের মতো কেঁপে ওঠে। বলেছিলাম না তোমাকে আমার বউ করে ছাড়বো? দেখো, আজ থেকে তুমি অফিসিয়ালি আমার পিচ্চি বউ। আপনি এত পাগল কেন আয়ান? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমার বাবা মা এত সহজে রাজি হয়ে গেল। আপনি সত্যি একটা জাদুকর। আমি আমার ভালোবাসার জন্য সব করতে পারি, আর এখন তোমাকে যে রোমান্টিক শাস্তিটা দেব সেটার জন্য প্রস্তুত হও, কারণ আজ আমি তোমাকে ছাড়বো না। আয়ান কথাগুলো বলেই নদীকে নিজের দিকে ঘুরিয়ে দেয়। সে নদীর মুখের ওপর পড়া অবাধ্য চুলগুলো কানের পেছনে সরিয়ে দেয়।
আয়ানের চোখ দুটো আজ এক তীব্র রোমান্টিক নেশায় বোধ হয়ে আছে। সে আর এক মুহূর্ত দেরি না করে নদীর দুই গাল নিজের দুই হাতের তালুতে নিয়ে নদীর নরম গোলাপি ঠোঁটের উপর নিজের ঠোঁট গভীরভাবে চেপে ধরে। নদীর মুখ থেকে একটা চাপা গোঙানি বেরিয়ে আসে। আয়নের এই চুম্বনটা আগের সব চুম্বনের চেয়ে অনেক বেশি তীব্র আর বড্ড। সে নদীর উপরে ঠোঁটটা নিজের ঠোঁটে দিয়ে শক্ত করে কামড়ে ধরে। নদীর মনে হয় আয়ান আজ তাকে পুরোপুরি খেয়ে ফেলবে। আয়নের জিভ নদীর মুখের ভেতর প্রবেশ করে সবটুকু মিষ্টি স্বাদ যেন শুষে নিতে চায়। নদীর দুটো হাত আয়নের স্যুটের কলার খামচে ধরে রাখে, কারণ আয়নের এই পাগল করে রোমান্টিক অত্যাচার নদী নিজের পায়ের উপর ঠিক মতো দাঁড়াতে পারছে না। আয়ান তার একটা হাত নদীর কোমরের নিচ দিয়ে শাড়ির ওপর দিয়ে শক্ত করে চেপে ধরে এবং নদীকে শূন্যে তুলে নিয়ে ছাদের একটা পিলারের সাথে আটকে দেয়। নদীর সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ বইতে থাকে। অন্ধকারে আয়ানের গরম নিঃশ্বাস নদীর ঘাড়ের কাছে এসে পড়ে। আয়ান নদীর ঠোঁট ছেড়ে দিয়ে নদীর গলায় আর ঘাড়ে নিজের ঠোঁট ডোবায়। নদীর গলা থেকে একটা অদ্ভুত আনন্দের শব্দ বেরিয়ে আসে। উফ আয়ান, আমাকে ছাড়ুন, কেউ ছাদে চলে আসবে, আমার খুব লজ্জা লাগছে, আপনি আমাকে পাগল করে দিবেন। আজ আর কোনো লজ্জা নেই নদী, আজ আমি তোমাকে আমার ভালোবাসায় ভরিয়ে দেব। তুমি শুধু আমার, আর কারো না। এই শরীর, এই মন, সবটুকু আজ থেকে শুধু আয়ানের। আয়ান নদীর শাড়ির আঁচলটা একটু সরিয়ে দিয়ে নদীর উন্মুক্ত ঘাড়ে আর কাঁধে পাগলের মতো চুমু খেতে থাকে। নদীর শরীর থরথর করে কাঁপছে। সে আয়নের চুলগুলো নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। আয়নের এই আগ্রাসী ভালোবাসা নদীর কাছে এক অদ্ভুত সুন্দর অনুভূতির জন্ম দিচ্ছে। নদীর মনে হচ্ছে সে যেন আকাশে উঠছে। আয়নের হাত নদীর কোমর থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে এবং নদীর পিঠের কাছে শক্ত করে চেপে বসে। নদীর নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে আয়নের বুকের উপর নিজের মাথা এলিয়ে দেয়। দীর্ঘ কয়েক মিনিট ধরে ছাদে এই বন্য আর গভীর রোম্যান্সের পর আয়ান যখন নদীকে ছাড়ে, তখন নদীর অবস্থা একদম শোচনীয়। নদীর ঠোঁট দুটো ফুলে একদম লাল হয়ে গেছে আর সারা শরীর কাঁপছে। শাড়ির আঁচল মাটিতে লুটোচ্ছে। আয়ান নদীর কপালে একটা দীর্ঘ চুমু খায় এবং নদীকে নিজের বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে। নদীর মনে হয় এই চওড়া বুকটাই তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আয়ানের এই রোমান্টিক পাগল করা ভালোবাসা নদীকে পুরোপুরি বশ করে ফেলেছে। আর মাত্র কয়েকটা দিন আমার মিষ্টি বউ, তারপর তুমি চিরকালের জন্য আমার ঘরে আসবে, আর প্রতিদিন রাতে আমি তোমাকে এভাবেই আদর দিয়ে পাগল করে দেব। আপনি খুব খারাপ আয়ান, কিন্তু আমি এই খারাপ ছেলেটাকেই আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি। আয়ান আর নদী ছাদে রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। রাতের শীতল বাতাস নদীর চুলগুলো উড়িয়ে আয়ানের মুখে ছুঁড়ে দেয়। নিচে ড্রয়িং রুমে তখন দুই পরিবারের মধ্যে বিয়ের তারিখ নিয়ে আলোচনা চলছে। রফিক সাহেব আর কবির সাহেব মিলে ঠিক করেছেন আগামী শুক্রবারেই তারা ছোট্ট করে আকদ করিয়ে ফেলবেন। শাইলা বেগম আর রহিমা খাতুন বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মিলি, তানিয়া আর রাজীবের সাথে মিলে হাসাহাসি করছে। রাতুলার আকাশ ফোনে আয়ানকে শুভেচ্ছা জানায়। কোচিং এ দীপা আপু আর সাইমাও খবরটা পেয়ে খুব খুশি হয়। শুধু সজল আর যারা মনে মনে কষ্ট পায়, কিন্তু কারো কিছু করার নেই, কারণ আয়ান আর নদীর এই গভীর প্রেম এখন একটা পবিত্র সম্পর্কে রূপ নিতে চলেছে। আয়ান নদীর হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখে, আর নদী লজ্জায় আয়ানের কাঁধে মাথা রাখে। তাদের এই মধুর সম্পর্কের সাক্ষী হয়ে থাকে আকাশের এই উজ্জ্বল চাঁদটা। আজ নদীর জীবনের সবচেয়ে বড় দিন। আজ শুক্রবার নদীর আর আয়ানের বিয়ে। সকাল থেকেই নদীর বাড়িতে একটা অন্যরকম ব্যস্ততা কাজ করছে। রহিমা খাতুন রান্নাঘরে একা হাতে সব সামলাচ্ছেন আর মাঝে মাঝে চোখ মুছছেন। আজ তার 17 বছরের মেয়েটা চিরকালের জন্য অন্য বাড়ি চলে যাবে, এই কথা ভেবে তার বুকটা ফেটে যাচ্ছে। রফিক সাহেব বাড়ির বাইরে প্যান্ডেলের কাজ তদারকি করছেন। নদীর ছোট বোন মিলি আনন্দে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে, কারণ সে একটা দারুণ দুলাভাই পেয়েছে। নদীর বেস্ট ফ্রেন্ড সাইমা সকাল সকাল চলে এসেছে নদীকে পার্লারে নিয়ে যাওয়ার জন্য। নদীর ঘরে ঢুকে সাইমা দেখে নদী বিছানায় বসে আছে আর তার চোখ দুটো একটু ভেজা। কি রে নদী, তুই কাঁদছিস কেন? আজ তোর বিয়ে, তুই তো সবচেয়ে বেশি খুশি হবি। আয়ান ভাইয়া তোকে কত ভালোবাসে। আমি খুব খুশি সাইমা, কিন্তু বাবা মাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আর আয়ানের মতো একটা বেপরোয়া পাগল ছেলের সাথে সারা জীবন কাটাবো ভেবে আমার একটু ভয় করছে। আয়ান ভাইয়া পাগল হলেও তোকে তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তুই দেখিস ভাইয়া তোকে একদম রানীর মতো রাখবে। এখন চল, পার্লারে যেতে হবে। দেরি করলে ভাইয়া আবার সোজা এখানে চলে আসবে তোকে নিতে।
একদম ঠিক বলেছিস সাইমা আপু। আয়ান ভাইয়া যেমন রোমান্টিক, তাতে বাসর রাত পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য ওনার আছে বলে আমার মনে হয় না। এই মিলি, তুই একদম বেশি পাকনামি করবি না। আমি তোর বড় বোন হই, আমাকে নিয়ে এসব ফালতু কথা বলবি না। সাইমা আর মিলি হাসতে হাসতে নদীকে তৈরি করার জন্য পার্লারে নিয়ে যায়। অন্যদিকে আয়নের বাড়িতে একদম উৎসবের আমেজ। অনেক বড় করে বিয়ের আয়োজন করা হয়েছে, কারণ কবির সাহেবের একমাত্র বড় ছেলের বিয়ে। আয়নের বাবা কবির সাহেব আর মা শাইলা বেগম ভীষণ ব্যস্ত অতিথিদের আপ্যায়ন করতে। আয়নের বড় বোন তানিয়া আর তার স্বামী রাজীব সব দিকে খেয়াল রাখছে। আয়নের ঘরে তখন তার 3 বন্ধু রাতুল, আকাশ আর ফাহিম বসে আড্ডা দিচ্ছে। আয়ান একটা অফ হোয়াইট রঙের গর্জিয়াস শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। তার চোখে মুখে আছে একটা অন্যরকম আনন্দ জলজল করছে। সে নদীকে নিজের করে পাওয়ার জন্য আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছে না। কিরে দোস্ত, আজ তো তোর জীবনের সবচেয়ে খুশির দিন। অবশেষে তোর ওই রাগী কোচিং ম্যাডাম তোর বউ হতে চলছে। ম্যাডাম শুধু কোচিং আর স্কুলে আমার কাছে, ও শুধু আমার পিচ্চি বউ। ভাই, আজ আমি ওকে এমন রোমান্টিক শাস্তি দেব যে ও সারা জীবন মনে রাখবে। তুই একটু আসতে যাইস ভাই, মেয়েটা এমনিতেই বয়সে ছোট, বেশি ভয় পাইয়ে দিস না প্রথম রাতেই। আরে আকাশ ভাই, আপনি জানেন না আয়ান ভাই তো রীতিমতো রোমান্টিক জল্লাদ হয়ে গেছে নদীর প্রেমে পড়ে। আপনারা শুধু দেখেন আজ রাতে ভাই কি করে। সবার হাসাহাসির মাঝে ঘরে যারা ঢোকে। যারা আজ একটা সুন্দর নীল শাড়ি পরেছে, সে আয়নের কাছে এসে একটু মন খারাপ করে দাঁড়ায়। আয়ান যারার মাথায় হাত রাখে, কারণ সে জানে যারা তাকে অনেক পছন্দ করত। আয়ান ভাইয়া, আমি জানি আপনি নদীকে খুব ভালোবাসেন। আমি আপনাদের দুজনের জন্যই অনেক দোয়া করি। আপনারা খুব সুখে থাকবেন। থ্যাংক ইউ যারা, তুই অনেক ভালো একটা মেয়ে। তুইও খুব ভালো একটা ছেলে পাবি যে তোকে রানীর মতো রাখবে। তুই মন খারাপ করিস না। সন্ধ্যার দিকে আয়নারা বিশাল বরযাত্রী নিয়ে নদীর বাড়ির দিকে রওনা হয়। কোচিং এর মালিক নিপা আপু আর বাচ্চাদের নিয়ে আগেই বিয়ের আসরে চলে এসেছেন। সজল আজ একদম চুপচাপ বসে আছে, কারণ আয়নের বিয়ের আসরে কোনো ঝামেলা করার সাহস তার নেই। রিফা তার মৃত বরযাত্রীর সাথে নেচে নেচে প্যান্ডেলে ঢোকে। আয়ান গাড়ি থেকে নামতেই মিলি আর সাইমা ফিতা ধরে দাঁড়ায় গেট আটকে। আয়ন ভাইয়া, এত সহজে তো ভেতরে যাওয়া যাবে না। আগে 10,000 টাকা বের করেন, তারপর গেট ছাড়বো আমরা। টাকা তো দেবো সাইমা, কিন্তু 10,000 তো অনেক বেশি। আমি বরং আমার বউকে নিয়ে সোজা চলে যাই, তোমরা ফিতা ধরে দাঁড়িয়ে থাকো। না না দুলা ভাই, আপনি এমন করলে কিন্তু আমি আপুকে বলে দেব যে আপনি কিপটিমি করছেন। আপু কিন্তু রেগে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, এই নাও তোমাদের টাকা। এবার আমাকে আবার নদীর কাছে যেতে দাও, আমার আর তর্স হয়েছে না। অনেক হাসি তামাশার টাকা দেওয়ার পর আয়ান ভেতরে ঢোকে। কাজী সাহেব এসে আকত পড়ানো শুরু করেন। নদীর কবুল বলার সময় আয়ানের বুকের ভেতরটা একটা অদ্ভুত শান্তিতে ভরে যায়। অবশেষে নদী অফিসিয়ালি আয়ানের বউ হয়ে গেল। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নদীকে যখন স্টেজে আনা হয়, আয়ান তো নদীর দিক থেকে চোখই সরাতে পারছিল না। নদী একটা টুকটুকে লাল রঙের লেহেঙ্গা পরেছে, তার চোখ দুটো কাজলে ঘেরা আর ঠোঁটে লাল লিপস্টিক। তাকে আজ একদম স্বর্গের পরীর মতো লাগছে। আয়ান নদীর পাশে বসে আস্তে করে নদীর হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে। আজ তোমাকে এত সুন্দর লাগছে যে আমার ইচ্ছে করছে এই স্টেজ থেকে তোমাকে কোলে তুলে সোজা আমার ঘরে নিয়ে যেতে। কেউ আমাকে আটকাতে পারবে না। আপনি একটু চুপ করুন, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি এমন করলে আমি কিন্তু স্টেজে থাকবো না, উঠে চলে যাব। আজ থেকে তোমার সব রাগ আর শাসন শুধু আমার বিছানায় চলবে। আমার মিষ্টি বউ, তুমি চাইলেও আজ আমার থেকে দূরে যেতে পারবে না। আয়নের কথায় নদীর সারা শরীর লজ্জায় আর শিহরণে কেঁপে ওঠে। বিয়ের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বিদায়ের পালা আসে। রফিক সাহেব আর রহিমা খাতুন নদীকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকেন। নদীর দু চোখ বেয়েও জল গড়িয়ে পড়ে। আয়ান রফিক সাহেবের হাত ধরে কথা দেয় সে নদীকে কখনো কাঁদতে দেবে না। বিদায়ের এই করুণ মুহূর্তটা সবার মন ছুঁয়ে যায়। আয়ান নদীকে গাড়িতে বসিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। গাড়ির ভেতর নদী আয়ানের কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে, আর আয়ান পরম মমতায় নদীর চোখের জল মুছে দিয়ে তাকে নিজের বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আয়ানের বাড়িতে পৌঁছানোর পর শাইলা বেগম আর তানিয়া মিলে নদীকে বরণ করে ঘরে তোলে। রাত অনেক গভীর হয়ে গেছে।
অতিথিরা সবাই যে যার ঘরে চলে গেছে। নদীর জন্য আয়নের ঘরটা আজ খুব সুন্দর করে লাল গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। খালা নদীর জন্য এক গ্লাস দুধ দিয়ে যায়। সাইমা নদীকে ঘরে রেখে যাওয়ার আগে একটু দুষ্টুমি করে যায়। নদী, আজ কিন্তু তোর আসল পরীক্ষা। আয়ান ভাইয়ার ওই বন্য আদরে তুই কিন্তু গলে জল হয়ে যাবি। আমি কাল সকালে এসে তোর খবর নেব। তুই যা তো সাইমা, আমার এমনিতেই খুব ভয় করছে, তুই আর আমাকে ভয় দেখাস না। সাইমা হাসতে হাসতে চলে যায়। নদী একা বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে থাকে। তার বুকের ভেতরটা আজ পাগলের মতো ধুকপুক করছে। আয়ান ঘরে ঢুকতেই নদীর হার্টবিট যেন আরো বেড়ে যায়। আয়ান দরজাটা ভেতর থেকে আটকে দেয় এবং ধীর পায়ে নদীর দিকে এগিয়ে আসে। সে শেরওয়ানির বোতামগুলো খুলতে খুলতে নদীর সামনে এসে দাঁড়ায়। ঘরের ভেতর শুধু একটা লাল রঙের ডিম লাইট জ্বলছে। ফুলের মিষ্টি গন্ধ আর আয়নের গায়ের পারফিউমের করা গন্ধ মিলে একটা মাতাল করা পরিবেশ তৈরি হয়েছে। আয়ান নদীর একদম কাছে এসে বসে। অবশেষে আমার কোচিং এর ম্যাডাম আমার বিছানায় আমার বউ হয়ে বসে আছে। এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। নদী, আপনি একটু দূরে বসুন। আয়ান, আমার খুব ভয় করছে। আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আজ আমি তোমার কাছে আসবো নদী, আর কোনো দূরত্ব আজ আমাদের মাঝে থাকবে না। তুমি কি ভুলে গেছো আমি বলেছিলাম তোমাকে আমি আমার ভালোবাসার রোমান্টিক শাস্তি দেব? আপনি একটা পাগল আয়ান, আপনি সব সময় আমাকে ভয় দেখান। আমি আপনাকে শাস্তি দিতে দিব না। আজ তুমি আমাকে কোনো ধমক দেবে না ম্যাডাম। আজ শুধু তুমি আমার আদরগুলো চুপচাপ সহ্য করবে। আমি তোমাকে আজ পাগল করে দেব। আয়ান কথাগুলো বলে নদীর লেহেঙ্গার লাল ঘোমটাটা আস্তে করে সরিয়ে দেয়। সে দুই হাত দিয়ে নদীর গাল দুটো আলতো করে ধরে এবং নদীর চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। নদীর শরীর থরথর করে কাঁপছে। আয়ান নদীর ঠোঁটের উপর নিজের বুড়ো আঙ্গুল বুলিয়ে দেয়। নদীর মুখ থেকে একটা চাপা গোঙানি বেরিয়ে আসে। আয়ান নদীর কপালে একটা দীর্ঘ চুমু খায়। তারপর সে নদীর দু চোখ আর তার নাকে চুমু খেতে খেতে আস্তে আস্তে নদীর সেই নরম লাল ঠোঁট দুটোর কাছে নেমে আসে। নদী চোখ বন্ধ করে আয়ানের বুকের শেরওয়ানিটা শক্ত করে খামচে ধরে। আয়ান আর এক মুহূর্ত দেরি না করে নদীর ঠোঁটের উপর নিজের ঠোঁট গভীরভাবে ডুবিয়ে দেয়। মুফ আয়ান, আমাকে নিঃশ্বাস নিতে দিন। আপনি আমাকে মেরে ফেলবেন নাকি? আজ আমি তোমাকে ভালোবাসায় মেরে ফেলবো নদী। তোমার এই মিষ্টি ঠোঁট আমাকে পাগল করে দিচ্ছে। আমি আর নিজেকে আটকাতে পারছি না। আয়ানের এই চুম্বনটা আগের সব চুম্বনের চেয়ে অনেক বেশি তীব্র, বন্য আর ভালোবাসায় ভরপুর। আয়ানের জীব নদীর মুখের উপর প্রবেশ করে একটা উষ্ণ আর পাগল করা ঝড় তুলে দেয়। নদীর মনে হয় সে যেন জ্ঞান হারিয়ে ফেলবে। আয়ানের একটা হাত নদীর কোমর জড়িয়ে ধরে তাকে পুরোপুরি নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নদীর দুটো হাত আয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান চুমু খেতে খেতেই নদীর লেহেঙ্গার ভারী দোপাট্টাটা একটানে সরিয়ে ফ্লোরে ফেলে দেয়। নদীর সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ বইতে শুরু করে। আয়ান নদীকে আস্তে করে বিছানায় শুইয়ে দেয় এবং নিজে নদীর উপর উঠে আসে। নদীর শরীরের পুরো ভার আয়ান নিজের হাতে রেখে নদীর ঠোঁট থেকে ঘাড়ের দিকে নেমে যায়। সে নদীর ঘাড়ে আর গলায় পাগলের মতো চুমু খেতে থাকে। আয়ান প্লিজ আমাকে ছাড়ুন, আমার খুব লজ্জা লাগছে। আপনি আমাকে এমন করে আদর করবেন না। আজ কোনো লজ্জা নেই আমার বউ। আজ শুধু তুমি আর আমি, আর আমাদের এই মাতাল করা রাত। তুমি আমাকে অনুভব করো নদী। আয়ান নদীর লেহেঙ্গার ব্লাউজের পেছন দিক থেকে দড়িগুলো খুলতে শুরু করে। নদীর শরীর লজ্জায় আর এক অদ্ভুত বাসনায় কুঁকড়ে যায়। আয়ানের গরম হাতের স্পর্শ নদীর খোলা পিঠে লাগতেই নদীর মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসতে নেয়, কিন্তু আয়ান নিজের ঠোঁট দিয়ে নদীর ঠোঁট শক্ত করে চেপে ধরে সেই শব্দ আটকে দেয়। আয়ান নদীর ঠোঁট দুটোকে নিজের দাঁত দিয়ে আলতো করে কামড়ে ধরে। নদীর চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, কিন্তু সেটা কষ্টের নয়, বরং এক তীব্র সুখের। আয়ান নদীর ব্লাউজটা সরিয়ে দিয়ে নদীর মসৃণ কাঁধে মুখ গুজে দেয়। অন্ধকার আর লাল আলোর সেই ঘোরে আয়ানের এই রোমান্টিক অত্যাচার নদীর কাছে এক স্বপ্নের মতো মনে হতে থাকে। তুমি আমার নদী, শুধু আমার। আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে তুমি আর কখনো আমাকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারবে না। আমি আপনাকে ছাড়া বাঁচতে চাইও না আয়ান। আপনি আমাকে আপনার ভালোবাসায় শেষ করে দিন। আমি শুধু আপনার পিচ্ছি বউ হয়ে থাকতে চাই। নদীর এই কথায় আয়ানের ভেতরের পুরুষত্ব যেন আরো বেশি গর্জে ওঠে। সে নদীর সারা শরীর নিজের দুই হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সে নদীর পেটের কাছে মুখ নিয়ে গিয়ে গভীর চুমু খায়।
নদীর পুরো শরীর ধনুকের মতো বেঁকে ওঠে। আয়নের এই আগ্রাসী আর বন্য ভালোবাসা নদীর কুমারীর শরীরে এক অন্যরকম আগুন ধরিয়ে দেয়। সারা রাত ধরে আয়নের সেই পাগল করা রোমান্টিক অত্যাচারে নদী বারবার গলে জল হয়ে যায়। ভোরের আলো ফোটার আগে আয়ান যখন ক্লান্ত হয়ে নদীর বুকের ভেতর মুখ গুজে দেয়, তখন নদীর সারা শরীর ব্যথায় আর সুখে অবশ হয়ে আছে। নদীর লেহেঙ্গা আর গয়না সব ফ্লোরে এলোমেলো হয়ে পড়ে আছে। আমি তোমাকে খুব ভালোবাসি নদী। আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার তুমি। আমিও আপনাকে খুব ভালোবাসি আয়ান। আপনি সত্যিই আমার রোমান্টিক জল্লাদ। পরের দিন সকালে সূর্য অনেক দূর উঠে যাওয়ার পরও আয়ান আর নদীর ঘুম ভাঙে না। আয়নের চওড়া বুকের ভেতর নদী একদম ছোট্ট একটা পাখির মতো গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। আয়নের এক হাত নদীর কোমরে শক্ত করে জড়িয়ে রাখা আছে, যেন কেউ তার কাছ থেকে তার এই রত্নকে ছিনিয়ে নিতে না পারে। বেশ কিছুক্ষণ পর নদীর ঘুম ভাঙে। সে চোখ মেলে আয়নের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। এই সুন্দর আর পাগল ছেলেটা এখন তার স্বামী। ভাবতেই নদীর বুকটা গর্বে আর ভালোবাসায় ভরে যায়। নদী আয়নের গালে একটা আলতো চুমু খায়। আয়ান ঘুমের ঘোরেই নদীকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। তুমি কি চুরি করে আমাকে চুমু খাচ্ছ ম্যাডাম? কাল রাতের আদর কি তোমার মন ভরেনি? আপনি জেগেছিলেন আয়ান? আপনি খুব অসভ্য একটা ছেলে। আমাকে ছাড়ুন, সকাল হয়ে গেছে। সবাই খুঁজবে, আমাকে নিচে যেতে হবে। আমি তোমাকে ছাড়ার জন্য তো বিয়ে করিনি নদী। আজ সারাদিন তুমি শুধু আমার বুকে এভাবেই বন্দি থাকবে। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আপনি কি পাগল হলেন? আমার সারা শরীর এখনো ব্যথা করছে। আপনি আমাকে কাল রাতে একদম শেষ করে দিয়েছেন। আপনার কোনো মায়া দয়া নেই। আমি তো মাত্র শুরু করেছি নদী। সারা জীবন তোমাকে এভাবেই ভালোবাসে শেষ করে দেব। আমি তো তোমার সেই রোমান্টিক জল্লাদ, ভুলে গেলে নাকি? কি রে নদী, দরজা খোল, সকাল হয়ে গেছে, অনেক বেলা হলো। আয়ান ভাইয়া কি তোকে বিছানা থেকে একদম উঠতে দিচ্ছে না নাকি? তোরা কি সারাদিন ঘরেই থাকবি? উফ, এই সাইমা মেয়েটা খুব জ্বালায় আয়ান। প্লিজ আমাকে ছাড়ুন। সাইমা বাইরে দাঁড়িয়ে আজে বাজে কথা বলছে, আমার খুব লজ্জা লাগছে। ওকে বলতে দাও নদী। ওর তো আর আমার মতো রোমান্টিক বর নেই, তাই হিংসা করছে। তুমি আমার বুকে এসো, আমার পিচ্চি বউ। আমি আপনার বুকে যাব না, আপনি খুব খারাপ। আপনি আমাকে পাগল করে দিবেন। তুমি তো আমার প্রেমে সেই কবেই পাগল হয়ে গেছো নদী। আর আমি তোমার ওই রাগী চোখের প্রেমে আমি তোমাকে ছাড়বো না ম্যাডাম। আমি আপনাকে খুব ভালোবাসি আয়ান। আপনি সত্যি আমার জীবনের সেরা উপহার। আর তুমি আমার সেই মিষ্টি বউ যে আমাকে সারা জীবন এভাবেই পাগল করে রাখবে। আয়ান নদীকে নিজের বুকের ভেতর আরো শক্ত করে জড়িয়ে ধরে নদীর ঠোঁটে একটা গভীর চুমু খায়। আর তাদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটা এভাবেই এক সুন্দর পূর্ণতা পায়।